শুরুতেই আমরা আমাদের গল্পের মিষ্টি হিরোইনকে দেখতে পাই, যার নাম সাংজি। সাংজি তখন ওখানে অনেকগুলো কাগজের টুকরোতে নিজের বিভিন্ন রকমের ইচ্ছে লিখে রাখে। সাংজি তখন বলে, আমার প্রথম উইশ হচ্ছে আমাকে ইয়েহে ইউনিভার্সিটিতে ভর্তি হতেই হবে, আর আমার দ্বিতীয় উইশ হচ্ছে জিয়াসুর গার্লফ্রেন্ড হতে হবে আমাকে। কিন্তু আমাকে তো জিয়াসু সবসময় বাচ্চা মেয়ে ভাবে, জিয়াসু কি আমার সঙ্গে প্রেম করবে? ঠিক তার 1 বছর পরেই সাংজিকে দেখা যায় ও তখন ওর কলেজের বেশ কিছু বন্ধুদের সঙ্গে জন্মদিন পালন করছিল, কারণ আজকে ওরই একটা বন্ধুর জন্মদিন। ঠিক সেই সময়ই সাংজির বড় ভাই সাংজিকে ফোন করে বকাবকি করে, কারণ অনেক রাত হয়ে গেছে, সাংজি এখনো কলেজের ডর্মে ফিরে আসেনি। কিন্তু সাংজি ওর বড় ভাই ইয়ানকে একদমই পাত্তা দেয় না। তখনই হঠাৎ করে সাংজি দেখতে পায় ওর জ্যাকেট থেকে কিছু একটা নিচে পড়ে গেছে, আর এটা হচ্ছে একটা সিগারেটের প্যাকেট। সাংজি তখন ওই সিগারেটের প্যাকেটটা তুলে ভাবতে থাকে যে এই সিগারেটের প্যাকেটটা ওর জ্যাকেটের ভেতর কি করে এলো। ঠিক সেই সময় সাংজিকে দূর থেকে আমাদেরই গল্পের হিরো, যার নাম জিয়াসু, সে ডাকে। আর সাংজি এখানে জিয়াসুকে দেখে খুব অবাক হয়ে যায়, আর ওর দিকেই অবাক হয়ে তাকিয়ে থাকে। জিয়াসু বলে, তুমি এইসব ভুলভাল জিনিস খাওয়া শুরু করেছো, এটা কিন্তু ব্যাড হ্যাবিট। এই সিগারেটের প্যাকেটটা আমি তোমাকে আর ফেরত দেবো না। সাংজি সে তো বলার মতো কিছুই খুঁজে পায় না, কারণ অনেক বছর পর আজকে জিয়াসু মানে ওর ক্রাশের সঙ্গে ওর দেখা হয়েছে। জিয়াসু বলে, তো তুমি আমাকে দেখে আমাকে হ্যালোটুকুও বলবে না? তখনই সাংজি বলে, হ্যালো জিয়াসু ভাইয়া। জিয়াসু বলে, তুমি এখানে কি করছো? সাংজি বলে, আমার একটা ফ্রেন্ডের জন্মদিন পালন করছি। জিয়াসু বলে, ঠিক আছে, এখান থেকে আমি তোমাকে ইউনিভার্সিটি পর্যন্ত পৌঁছে দেব। আমি তোমাকে অনেকগুলো মাস ধরে প্রচুর মেসেজ করেছি, তুমি তার একটাও রিপ্লাই করোনি কেন? সাংজি তখন স্যাড হয়ে বলে, আমি ব্যস্ত ছিলাম। আসলে সাংজি এখানে জিয়াসুকে ইগনোর করার চেষ্টা করছে, কিন্তু জিয়াসু সে সাংজির সঙ্গে খুবই ভালো করে কথা বলছে। জিয়াসু এটাও বলে যে এবার থেকে আমি তোমাকে তোমার হোমওয়ার্কে হেল্প করব। যাও তাড়াতাড়ি জিনিসপত্র গুছিয়ে নিয়ে এসো, আমি তোমাকে কলেজ পর্যন্ত পৌঁছে দেবো পিচ্চি মেয়ে। এটা শুনে সাংজি খুব রেগে যায় আর বলে, আমাকে একদম পিচ্চি মেয়ে বলবে না, আমি এখন অনেক বড় হয়ে গেছি, আমি কলেজে পড়ছি। জিয়াসু বলে, তুমি বড় হয়ে গেছো, কিন্তু তোমাকে দেখতে এখনো তো পিচ্চির মতোই লাগে। এটা শুনে সাংজি তো জিয়াসুর উপর আরো বেশি করে রেগে যায়, ওকে কেন পিচ্চি মেয়ে বলছে। আর তারপর আড়ালে সে জিয়াসুর কথাটা ভাবলে ওর খুব রাগ হচ্ছিল, কারণ ও এখন বড় হয়ে গেছে, ওর বয়স এখন 19। কিন্তু ওর এই রাগ করাটা দেখতে পেয়ে যায় জিয়াসু, আর জিয়াসুর কাছে এইভাবে ধরা পড়ে গিয়ে সাংজি তো অনেক লজ্জায় পড়ে যায়। এরপর সাংজি চলে আসে জিয়াসুর গাড়িতে, কিন্তু ও তো সিট বেল্ট পরছিল না, তাই জিয়াসু সাংজির ভীষণ কাছে চলে আসে আর এসে সিট বেল্ট পরিয়ে দেয়। আর জিয়াসু সাংজির এত বেশি কাছে এসেছে বলে সাংজির তো হার্টবিট অনেক বেশি বেড়ে যায়। কিছুক্ষণ পরে সাংজিকে নিয়ে জিয়াসু ওর ডর্মের সামনে চলে আসে, কিন্তু গাড়ি আছে বলে সেখানকার সিকিউরিটি গার্ড গাড়ি নিয়ে ভেতরে ঢুকতে দেয় না। সাংজি বলে, এখান থেকে আমার ডর্ম ভীষণ কাছে, আমি হেঁটে চলে যাব। এরপর সাংজি গুড নাইট বলে ওখান থেকে চলে আসে কলেজের ভেতরে। তখনই জিয়াসু সাংজিকে খুব জোরে ডাকে আর একটা হানি ওয়াটার দিয়ে দেয়, যাতে ঠান্ডা লাগলেই সাংজি ওটা খেতে পারে। জিয়াসু বলে, আমি কিন্তু এখনো বুঝলাম না আমার কোন কথাটাতে তোমার এত বেশি রাগ হয়েছে। সাংজি সে তো এখনো বলতে চাইছে না, কারণ ওকে যে বাচ্চা মেয়ে বলুক সেটাই তো পছন্দ না ওর। জিয়াসু বলে, কালকে আমার সঙ্গে লাঞ্চ করবে, ঠিক আছে? সাংজি এতে রাজি হয়ে যায়। জিয়াসু বলে, যখনই তোমার বড় ভাই ইয়ান আমাকে বলেছে তুমি এই ইউনিভার্সিটিতেই ভর্তি হয়েছো, তখন আমি ভীষণ হ্যাপি হয়েছি। এরপর সাংজি ওখান থেকে চলে যায়। নিজের ডর্মে এসে ও হানির বটলটার দিকে তাকিয়ে ভাবতে থাকে জিয়াসুর কথা, কারণ সাংজি জিয়াসুকে অনেক বছর আগে থেকেই ভালোবাসে মনে মনে। তবে জিয়াসু সে তো সাংজিকে ছোট বাচ্চা মেয়ে ভাবে, আর এটা ভেবেই সাংজি অনেক বেশি স্যাড হয়ে যায়। তখনই ফ্ল্যাশব্যাকে ঘটনা দেখানো হয় যখন সাংজির বড় ভাই ইয়ান কলেজে ভর্তি হয়েছে। ইয়ান তখন সাংজিকে ডেকে গাড়ি থেকে কিছু জিনিসপত্র নামাতে বলে, আর সেই সময়ই জিয়াসুর সঙ্গে সাংজির দেখা হয়ে যায়। আর জিয়াসুকে দেখলেই সাংজি সবসময় অনেক বেশি লজ্জা পেতে শুরু করে, যতই হোক ক্রাশ বলে কথা। আর এই কথাগুলোই সাংজি তখন মনে পড়ে যায়। জিয়াসু তখন সাংজিকে মেসেজে বলে, তুমি যখন ফ্রি থাকবে বলবে, আমরা একসাথে খেতে যাব। তখনই দেখা যায় বিগত 2 বছর ধরে অনেক মেসেজ করেছিল সাংজিকে, কিন্তু জিয়াসুর একটাও রিপ্লাই সাংজি করেনি, কারণ জিয়াসু সাংজিকে পিচ্চি মেয়ে ভাবে।
পরের দিন সকাল হয়ে গেলে সাংজি ওর ডর্মের বাকি বন্ধুদেরকে জিজ্ঞাসা করে ওরই বন্ধুর নামে একটা গল্প করে। সাংজি বলে আমার একটা ফ্রেন্ড আছে, তার ক্রাশের সঙ্গে 2 বছর পর দেখা হয়েছে। সেই ক্রাশ এখন আমার বন্ধুকে একসঙ্গে খেতে যেতে বলছে। এখন কি আমার বন্ধুর যাওয়া উচিত? এটা নিয়ে এক একটা বন্ধু এক এক রকমের আইডিয়া দিতে থাকে, আর সেই জন্য সাংজি বুঝতে পারে না ও কি যাবে নাকি যাবে না। এরপরে সাংজি জিয়াসুকে মেসেজে বলতে চায় যে তুমি কালকে রাতে আমাকে ডর্ম অবধি পৌঁছে দিয়েছো, তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। আর আমি এখন ফ্রি আছি, যদি তোমার সময় হয় তাহলে আমরা একসঙ্গে খেতে পারি। এইটাই লিখে ও জিয়াসুকে পাঠিয়ে দেয়, আর জিয়াসু এমন মেসেজ দেখে হাসতে থাকে। মেসেজটা দেখেই জিয়াসু সাথে সাথে সাংজিকে ফোন করে আর বলে সত্যি করে একটা কথা বলো তো, তুমি যে আমার সঙ্গে খেতে চাইছো সেটা তুমি এইভাবে বলছো কেন? আমি তো তোমাকে বলেইছি যে আমরা একসঙ্গে খেতে যাব, তাহলে তুমি আবার বলছো কেন আমরা খেতে যেতে পারি? সাংজি বলে আসলে আমি তো জানি না তুমি কখন ফ্রি থাকবে, সেই জন্যই এভাবে বলেছি। জিয়াসু বলে তাহলে আজকে রাতেই ডিনার করি। এটা শুনে সাংজি অবাক হয়ে যায় যে আজকে রাতেই। তো সাংজি সাথে সাথে রাজি হয়ে যায় একসাথে ডিনার করার জন্য। আর তারপরে ভীষণ এক্সাইটেড হয়ে যায়, কারণ ক্রাশের সঙ্গে ডিনার করতে যাবে বলে কথা। ঠিক সেই সময় জিয়াসুকে কেউ একটা মেসেজ করে বলে আমি তোমার জন্য কিছু হেলথ ফুড পাঠিয়েছি, সেগুলো চেক করে বলো আমাকে। সেদিনই সন্ধ্যা হয়ে গেলে দেখা যায় সাংজি সে তার ডর্মে বসে সুন্দর করে সাজুগুজু করছে, আর ও মেকআপ করছে যাতে ওকে একটু দেখতে বড় বড় লাগে, কারণ ওর ফেসটাই তো পিচ্চি মেয়ের মতো দেখতে। তখনই সাংজি ভাবতে থাকে যে এতটা রাত হয়ে যাচ্ছে তবুও জিয়াসু তো ওকে মেসেজ করছে না। সেই জন্য সাংজি নিজেই জিয়াসুকে ফোন করে। জিয়াসু যে অফিসে কাজ করে সেই অফিসে জিয়াসুকে দেখা যায় ও তখন পেটে হাত দিয়েছিল, মানে ওর পেটে ভীষণ ব্যথা হচ্ছে। জিয়াসু তখন ফোনটা রিসিভ করে বলে সরি সাংজি, আজকে আমি ডিনার করতে যেতে পারবো না। তবে জিয়াসুর গলার স্বর শুনেই সাংজি বুঝতে পারে যে জিয়াসুর নিশ্চয়ই কিছু একটা হয়েছে। এটা বুঝতে পেরে সাংজি তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ে আর জিয়াসুকে জিজ্ঞাসা করে তোমার অফিসের অ্যাড্রেস আমাকে তাড়াতাড়ি বলো, আমি এক্ষুনি আসছি। এরপর সাংজি জিয়াসুর অফিসে চলে আসে, আর এসে জিয়াসুকে যখন এমন অবস্থায় খুঁজে পায় সাংজি তো ভীষণ ভয় পেয়ে যায় আর কান্না করতে থাকে। তারপর সাংজি হসপিটালে ভর্তি করে জিয়াসুকে। ডাক্তার বলে যে জিয়াসুর আসলে অ্যাপেন্ডিক্স হয়েছে আর সেটা সার্জারি করতে হবে। আর এরপরে সার্জারি হয়েও যায়। সাংজি তখন জিয়াসুকে বলে দেয় যে 12 ঘন্টা জিয়াসু জল টল কিচ্ছু খেতে পারবে না, আর 12 ঘন্টার পরে শুধুমাত্র লিকুইডই খেতে পারবে। জিয়াসু বলে ঠিক আছে, তুমি এখন ডর্মে ফিরে যাও, অনেক রাত হয়ে গেছে, আর ডর্মে ফিরে গিয়ে আমাকে একটা ফোন করে দেবে অবশ্যই। সাংজি তখন বোকার মতো প্রশ্ন করতে থাকে যে আচ্ছা যখন অপারেশনটা হয়েছিল তোমার কি ব্যথা করছিল? জিয়াসু বলে না, ওরা আমাকে অ্যানেস্থেসিয়া দিয়েছিল। সাংজি বলে ঠিক আছে, আমি কালকে দেখা করতে আসবো তোমার সাথে। জিয়াসু বলে কলেজের ক্লাস মিস করে রোজ রোজ এখানে আসার দরকার নেই, আমার কিছু দরকার হলে আমি তোমাকে ফোন করে নেব। এরপরে সাংজি গুড নাইট জানিয়ে ওখান থেকে চলে যায়। জিয়াসু তখন মনে মনে ভাবে আচ্ছা আমি ওকে পিচ্চি মেয়ে বলি বলে ও কি সত্যি আমার উপর রেগে যায়? সত্যিই তো, ওর এখন 19 বছর বয়স হয়ে গেছে, ও তো আর বাচ্চা নেই। সাংজির মা তখন সাংজিকে ফোন করলে সাংজি ওর মাকে সবটা বলে দেয় যে ওর বড় ভাই ইয়ানের বন্ধু জিয়াসু ওর অ্যাপেন্ডিক্স অপারেশন হয়েছে, সেই জন্য ও এখন হসপিটালে আছে। তখনই সাংজির মা বলে জিয়াসুর নাকি পরিবারে তেমন কেউই নেই। এদিকে জিয়াসু যখন হসপিটালের বেডে শুয়েছিল ওর বন্ধু মানে সাংজির বড় ভাই ইয়ান ওকে ফোন করে মজা নিতে থাকে যে কী রে, আমার বোনকে দিয়ে নিজের অপারেশনটা করিয়ে নিয়েছিস, আমার বোন ছিল বলে আজকে তুই বেঁচে গেলি। মানে ইয়ান নিজের বোনের হয়ে নিজেই ক্রেডিট নিচ্ছে। সেই সময়ই সাংজি আবারও ফিরে আসে। জিয়াসু বলে তুমি আবার ফিরে এসেছো কেন? সাংজি বলে আজকে রাতে আমি এখানেই থাকবো। আসলে সাংজি জানতে পেরেছে যে জিয়াসুর পরিবারে তেমন কেউই নেই, তাই খেয়াল রাখার মতো এখানে সাংজিকেই থাকতে হবে। সাংজি তখন তোয়ালে ভিজিয়ে জিয়াসুর গাগুলো মুছিয়ে দিতে শুরু করে, আর তখনই দুজনে অনেক বেশি কাছাকাছি চলে আসলে সাংজির হার্টবিট অনেক বেশি বেড়ে যায়। সেই জন্য প্রচণ্ড নার্ভাস হয়ে সাংজি তাড়াতাড়ি করে কেবিন থেকে বেরিয়ে আসে আর ভাবে যে আমি এসব কী ভাবছি আর কী বা করছি। হসপিটালে শুয়ে শুয়ে সাংজি তখন ওর ডর্মে বাকি বন্ধুদের বলে দেয় আজকে রাতেও ফিরবে না, তাই ওর বন্ধুরা যেন ওর জন্য চিন্তা না করে। জিয়াসু বলে তুমি না ঘুমিয়ে ফোন টিপছো কেন? সাংজি বলে তোমার অপারেশন হয়েছে, তোমার এখন ঘুমানো দরকার। জিয়াসু বলে অপারেশন হলেই কি তাড়াতাড়ি ঘুমাতে হয়, তা না হলে কি ঘুমাতে নেই? সাংজি বলে ঠিক আছে, এখন আমি ঘুমানোর চেষ্টা করছি।
জিয়াসু বলে, আচ্ছা তোমার আগে সেই বয়ফ্রেন্ডের কথা মনে আছে যার জন্য তুমি এয়ারপোর্টে বসে খুব কান্না করছিলে? ফ্ল্যাশব্যাকে দেখা যায় সাংজি একদিন এয়ারপোর্টে বসে খুব মন খারাপ করেছিল। তখনই জিয়াসু এসে জিজ্ঞাসা করে কি হয়েছে, আর জিয়াসুর সঙ্গে তখন অন্য একটা মেয়ে ছিল, যাকে দেখে সাংজি মনে করেছিল যে এই মেয়েটা নিশ্চয়ই জিয়াসুর গার্লফ্রেন্ড হবে। এটা ভেবে সাংজি তখন অনেক বেশি স্যাড হয়ে যায়। জিয়াসু জিজ্ঞাসা করে কি হয়েছে, তুমি কান্না করছো কেন? সাংজি তখন মিথ্যে গল্প বানিয়ে বলে যে আজকে আমি বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে এসেছিলাম, কিন্তু আমার বয়ফ্রেন্ড আমাকে ছেড়ে চলে গেছে দূরে, সেই জন্যই আমি এয়ারপোর্টে বসে কান্না করছি। আসলে সাংজি এয়ারপোর্টে জিয়াসুর সঙ্গে দেখা করতে এসেছিল, কিন্তু জিয়াসুর গার্লফ্রেন্ডকে দেখে সাংজি অনেক বেশি স্যাড হয়ে যায়, আর জিয়াসু সেটা বুঝতেও পারে না। কত কথা সাংজি মনে গোপন করে রেখেছে, জিয়াসুকে তো এত কিছু বলাই হয়নি। পরের দিন সকাল হয়ে গেলে সাংজি জিয়াসুর ফ্ল্যাটে চলে আসে আর জিজ্ঞাসা করে, এবার বলো তোমার হসপিটালে কি কি লাগবে। জিয়াসু তখন ল্যাপটপ নিতে বলে, কিন্তু সাংজি বলে ল্যাপটপ নেওয়া যাবে না, কারণ ল্যাপটপ পেলেই তুমি কাজ করতে শুরু করবে। জিয়াসু তখন ওর আন্ডারওয়্যার নিতে বলে, যেটা শুনেই সাংজি এত বেশি লজ্জা পেয়ে যায় যে ফোনটাই রেখে দেয়। এরপর জিনিসপত্রগুলো গুছিয়ে নিয়ে সাংজি যখন বেরোতে যাবে, ওখানে কিছু ফটো ফ্রেম দেখতে পায়। এখানে একটা ছবিতে ছিল জিয়াসু ওর কলেজের বাকি ডর্মের বন্ধুদের সঙ্গে, আর একটা ছবিতে ছিল ও আর সাংজি, যেটা দেখে সাংজি খুব খুশি হয়ে যায় যে জিয়াসু ওর ছবি একটা রেখে দিয়েছে, সেই জন্য ওই ছবিটারও একটা ছবি তুলে নেয় ও। আরেকটা ফটো ফ্রেম দেখতে পায়, যেটা দেখে সাংজি বুঝতে পারে এটা জিয়াসুর মা। তখনই সাংজির মনে পড়ে যায় ওর মা ফোনে ওকে বলেছিল যে জিয়াসুর মা মারা গেছে। এটা ভেবে সাংজি তখন জিয়াসুর জন্য অনেক মন খারাপ হয়ে যায়। এরপরে সাংজি জিনিসপত্রগুলো নিয়ে যখন বাইরে বেরোয়, তখনই ও একটা মেয়েকে দেখতে পায়, যে মেয়েটা জিয়াসুর ফ্ল্যাটের দিকে যাচ্ছিল। এটা দেখে সাংজি বেশ খানিকটা অবাক হয়। এদিকে জিয়াসুকে ইং নামের একটা মেয়ে মেসেজ করে বলে, তুমি আমাকে কেন অ্যাভয়েড করছো। এরপরে সাংজি সব জিনিস গুছিয়ে নিয়ে চলে আসে হসপিটালে। জিয়াসু বলে, আমার ল্যাপটপটা এনেছো তো? সাংজি বলে, এনেছি। ওখানেই তখন একটা ওল্ড আঙ্কেল জিজ্ঞাসা করে, এটা কি তোমার ওয়াইফ? এটা শুনে সাংজি তো অবাক হয়ে যায়। জিয়াসু বলে, আঙ্কেল আপনার এই পিচ্চি মেয়েটাকে দেখে আমার ওয়াইফ মনে হচ্ছে, ও তো আমার বোন, ও আমার ওয়াইফ কেন হবে? এটা শুনে আঙ্কেল তো অনেক বেশি হাসতে থাকে, আর সাংজি সে অনেক রেগে যায়, কারণ জিয়াসু ওকে আবারও পিচ্চি মেয়ে বলেছে। সেই জন্য সাংজি এখানে আর বেশিক্ষণ থাকে না, গুড বাই জানিয়ে চলে আসে। এরপর বেশ কিছুদিন কেটে যায় আর জিয়াসুকে হসপিটাল থেকে রিলিজ করে দেওয়া হয়। সাংজি আর জিয়াসু তখন সেই ওল্ড আঙ্কেলকে গুড বাই জানায়। সাংজি তখন ওই আঙ্কেলকে রাগ দেখাতে থাকে। বাইরে বেরিয়ে জিয়াসু বলে, তুমি কি রেগে আছো? সাংজি বলে, রাগার মতো কথা বললে আমি অবশ্যই রেগে যাব। তারপর মনে মনে বলে, আমি জানি তুমি আমাকে একটুও ভালোবাসো না, সেই জন্যই আমাকে পিচ্চি মেয়ে বলো। জিয়াসু বলে, আচ্ছা আমি তোমার কাছে ক্ষমা চাইছি। সাংজি বলে, তার কোনো দরকার নেই, আমাকে শুধুমাত্র পিচ্চি মেয়ে বলবে না, তাহলেই হলো। কথাটা বলে সাংজি ওখান থেকে চলে যায়। জিয়াসু ভাবে, না সত্যি সত্যি সাংজি মনে হয় বড় হয়ে গেছে। এরপর ওরা দুজন মিলে চলে আসে জিয়াসুর সেই ফ্ল্যাটে। সেখানে জিয়াসু সাংজিকে কোনো কাজ করতে দেয় না, এক জায়গায় বসিয়ে দেয়। সাংজি তখন একটা নোটপ্যাডে লিখে রাখে যে জিয়াসুকে কি কি খাবার না খেতে হবে আর কি কি কাজ না করতে হবে, যতই হোক একটা অপারেশন হয়েছে। এরপর সাংজি সেই স্টিকি নোটগুলো ফ্রিজের গায়ে লাগিয়ে রাখে আর বলে, যা যা লিখে রেখেছি মন দিয়ে এগুলো করবে কিন্তু। এরপর সাংজি ওখান থেকে চলে যেতে চাইলে জিয়াসু বলে, আমি তোমাকে পৌঁছে দিই, কিন্তু সাংজি বলে যে তোমাকে যেতে হবে না, আমি একাই চলে যাব। তো তারপর সাংজি ওখান থেকে চলে যায়। জিয়াসু এসে ওই স্টিকি নোটগুলোর দিকে তাকিয়ে হাসতে থাকে আর বলে যে সাংজি সত্যি বড় হয়ে গেছে। এরপর সাংজি আবারও ডর্মে চলে আসে। এখন বন্ধুরা সবাই নিজেদের বাড়িতে যাবে, কারণ নতুন বছর আসছে আর কলেজও কিছুদিনের জন্য ছুটি পড়ে যাচ্ছে, তাই সবাই এখন বাড়ি যাচ্ছে। কিন্তু সাংজি বাড়ি যাবে কিনা ভাবছে, কারণ এখানে তো জিয়াসু অসুস্থ এখনো। অন্যদিকে জিয়াসুকে দেখা যায় ও সাংজির লেখা সেই স্টিকি নোটসগুলো খুব যত্ন করে একটা বাক্সে রেখে দিচ্ছে আর সেগুলোর দিকে তাকিয়েই হাসছে। এরপর জিয়াসু সাংজিকে মেসেজ করে, তুমি কি আজকে ফ্রি আছো? কিন্তু এটা লিখে আবারও কেটে দেয়, মানে এখন জিয়াসু সাংজির সঙ্গে সময় কাটাতে ইচ্ছে করছে। আর অনেক কিছু এটা ওটা ভেবে জিয়াসু শেষমেশ কোনো মেসেজই পাঠায় না। এদিকে কলেজ ডর্ম থেকে সবাই চলে যায়, কিন্তু সাংজি রয়ে যায়। ঠিক তখনই জিয়াসু ওকে ফোন করে একসঙ্গে সেলিব্রেট করতে বলে নতুন বছরটা।
কিন্তু সাংজি প্রথমে রাজি হচ্ছিল না। ও এটা বোঝাচ্ছিল যে ওর নতুন বছর সেলিব্রেট করা ছাড়াও অনেক কাজ আছে। কিন্তু জিয়াসু বলে আমরা তো ভাই বোন, তো আমরা একসঙ্গে সেলিব্রেট করতেই পারি। তবে ফোনটা রেখে সাংজি সে তো অনেক বেশি খুশি হয়ে যায়। ক্রাশের সঙ্গে নতুন বছর সেলিব্রেট করবে এটা ভেবে কেই না খুশি হবে। এরপরে ওরা দুজন মিলে চলে যায় একটা রেস্টুরেন্টে, কারণ জিয়াসু বলেছিল ডিনার ট্রিট করবে। কিন্তু এখানে এসেও সাংজিকে খালি পড়াশোনা আর পরীক্ষার ব্যাপারেই জিজ্ঞাসা করে জিয়াসু। তখনই একটা মেয়ে ওখানে জিয়াসুর দিকে কেমন একটা করে তাকিয়ে থাকে। সেই সময় ওই মেয়েটা জিয়াসুর সামনে চলে আসে আর সাংজি এই মেয়েটাকে দেখে চিনতে পারে যে আগের দিন জিয়াসুর বাড়ির সামনে এই মেয়েটাকেই ও দেখেছিল। আর জিয়াসু সেও ওই মেয়েটাকে দেখে খুব অবাক হয়ে যায়। তবে জিয়াসু ওই মেয়েটাকে অ্যাভয়েড করার চেষ্টা করে। মেয়েটা এসে জিয়াসুকে বলে আমি তোমাকে মেসেজ করি, ফোন করি, তুমি একটারও রিপ্লাই করো না, তোমার কি লজ্জা করে না? জিয়াসু বলে তুমি আমাকে ফোন করেছিলে, সরি আমি তো দেখতেই পাইনি, কারণ আমি তোমাকে ব্লক করে রেখেছি। তখনই জানা যায় এই মেয়েটার নামই হচ্ছে ইং, যে বারবার করে জিয়াসুকে মেসেজ করছিল। ইং তখন জিয়াসুকে অনেক উল্টোপাল্টা বলে আর এসব দেখে খুব অবাক হয়ে যায় সাংজি। ইং তখন জিয়াসুর গায়ে জল ছুঁড়ে মারলে সাংজি তখন ওই মেয়েটার গায়েও জল ছুঁড়ে মারে। ইং তখন সাংজিকে উল্টোপাল্টা কথা শোনায় এমন করার জন্য। এরপর ওই ইং নামের মেয়েটার ফ্রেন্ড ইংকে ওখান থেকে নিয়ে চলে যায়। আর সাংজি সে তখন জিয়াসুর গায়ের জলগুলো মুছে দেয়। জিয়াসু বলে আমার বাবা অনেক টাকা ধার নিয়েছিল ওই মহিলার থেকে, ওই জন্য এই মহিলা আমার পিছু ছাড়ে না। সাংজি বলে এই মহিলাটাকে আমি তোমার বাড়ির সামনেও দেখতে পেয়েছিলাম, তোমার বাবা টাকা ধার নিয়েছিল আর এখন তোমাকে ডিস্টার্ব করে টাকা পাওয়ার জন্য। আমাদের পুলিশের কাছে ওই মেয়েটার নামে কমপ্লেন করা উচিত। এই কথাটা শুনে জিয়াসু অনেক খুশি হয়ে যায় আর বলে আমাকে প্রোটেক্ট করার জন্য আজকে তোমায় থ্যাংক ইউ। সাংজি বলে দেখলে তো আমি কত বড় হয়ে গেছি আর তুমি আমাকে শুধু শুধু পিচ্ছি মেয়ে বলো। এটা শুনে জিয়াসু তখন হেসে ফেলে, যেটা দেখে সাংজি জিয়াসুর ওপর আবারও রেগে যায়। তখনই রাত 12টা বেজে যায় আর নতুন বছর শুরু হয়ে যায়। আকাশে অনেক ফায়ারওয়ার্ক হয়, যেটা দেখে সাংজি আর জিয়াসু অনেক বেশি খুশি হয়ে যায়। এরপরে সাংজির সঙ্গে ফোনে কথা বলতে বলতেই জিয়াসু ফিরছিল। তখনই জিয়াসু বাড়ির সামনে ওই ইং নামের মেয়েটাকে দেখতে পায় আর যাকে দেখে জিয়াসু সাথে সাথে ফোনটাও রেখে দেয়। মেয়েটা বলে তুমি একা ফিরেছো, আমি তো ভাবলাম আজকে রাতে বুঝি তুমি ওই মেয়েটার সঙ্গেই রাত কাটাবে। জিয়াসু আবারও ইংকে পাত্তা না দিলে ইং জোর করতে থাকে কথা বলার জন্য। জিয়াসু ওখান থেকে চলে যেতে গেলে মেয়েটা চিৎকার করে বলে ওই মেয়েটা কি তোমার গার্লফ্রেন্ড? তুমি কি ভুলে যাচ্ছ তোমার বাবা কি করেছিল? তুমি কি ভুলে যাচ্ছ তোমার মা কিভাবে মারা গিয়েছিল? তোমার কি আমার জন্য একটুও মায়া দয়া হয় না? বাড়িতে এসে জিয়াসু তখন নিজের মায়ের ছবির দিকে তাকিয়ে বলে ওই মেয়েটার কথায় তুমি কিছু মনে করো না মা, আমি এখন অনেক ভালো আছি, তুমি আমার জন্য চিন্তা করো না। এরপরে নতুন বছরের ভ্যাকেশন শেষ হয়ে যায় আর কলেজে পরীক্ষা শুরু হয়ে যায়। আর সাংজি মন দিয়ে পরীক্ষা দেয়। এরপর পরীক্ষা শেষ হয়ে যাওয়ার আনন্দে সাংজি ওর কলেজের বন্ধুদের সঙ্গে একটা জায়গায় পার্টি করতে আসে আর সেখানে সাংজি অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলে। ওখানেই মিং নামের একটা ছেলেকে দেখা যায় যে মনে মনে সাংজিকে পছন্দ করে। সাংজি তখন ওয়াশরুমে যেতে চাইলে মিং তখন সাংজির সঙ্গে যেতে চায়। মিং বলে তুমি অনেকটা বেশি ড্রিঙ্ক করে ফেলেছো, এতটা ড্রিঙ্ক করা তোমার ঠিক হয়নি। সাংজি বলে এখন আমারও সেটা মনে হচ্ছে। তখনই জিয়াসু ফোন করে সাংজিকে আর বলে কালকে তোমার ফ্লাইট রয়েছে, তাই এয়ারপোর্টে আমি তোমাকে পৌঁছে দেব। সাংজি তখন বলে এখন ও ওর কলেজের কাছে একটা বারে এসেছে। তখনই সাংজি ওখানে মিংয়ের সঙ্গে কথা বলতে শুনলে জিয়াসু একদম অবাক হয়ে যায়। জিয়াসু বলে তুমি ওখানেই থাকো, আমি নিতে আসছি তোমায়। এদিকে মিংয়ের ইচ্ছে ছিল ও সাংজির সঙ্গে একটু ভালো সময় কাটাবে, কিন্তু সেটা হচ্ছে না। সাংজি তখন সবাইকে গুড নাইট জানিয়ে ওখান থেকে বেরিয়ে যায়। ওখান থেকে বেরোতেই সাংজি দেখে স্নোফল হচ্ছে আর এটা দেখে সাংজি অনেক খুশি হয়ে যায় আর সাথে সাথে আবার ইমোশনাল হয়ে যায়। বলে জিয়াসু আমি তো তোমাকে কখনোই নিজের ভাইয়ার মতো দেখি না, তুমি কি আমার ফিলিংসটা কখনোই বোঝোনি? ঠিক সেই সময় ওখানে জিয়াসু আসে আর জিয়াসুর দিকে সাংজি অবাক হয়ে তাকিয়ে থাকে। জিয়াসু বলে স্নোফল হচ্ছে এই ঠান্ডার মধ্যে তুমি বাইরে কি করছো? এইদিকে অনেক বেশি ড্রিঙ্ক করার জন্য একটু একটু মাতলামি শুরু করে সাংজি। সাংজির এসব দেখে জিয়াসু তো খুব হাসতে থাকে। সাংজি কান্না করতে করতে বলে আমি এখন অ্যাডাল্ট হয়ে গেছি, আমিও ড্রিঙ্ক করতে পারি আর ড্রিঙ্ক করে আমি মাতলামিও করতে পারি, আমি এখন বড় হয়ে গেছি। এই সব কথা বলতে বলতে সাংজি তখন জিয়াসুর গায়ের উপরই পড়ে যায়।
সাংজি তখন মনে মনে ভাবে, আমি বড় হয়ে গেছি বলি, কিন্তু তবু নিজের মনের কথা ভালোবাসার মানুষকে জানাতে পারি না। জিয়াসু বলে, এইভাবে দাঁড়িয়ে থাকলে আমাদের দুজনেরই ঠান্ডা লেগে যাবে। সাংজি বলে, আমি তোমাকে একটা সিক্রেট বলতে চাই। জিয়াসু বলে, বলে ফেলো। সাংজি বলে, আমি একটা মানুষকে অনেক দিন ধরে ভালোবাসি, কিন্তু সে আমাকে একটুও ভালোবাসে না। জিয়াসু বলে, তুমি কি সেই অনলাইন বয়ফ্রেন্ডের কথা বলছো? সাংজি বলে, সেটা আমি তোমাকে বলবো না। তুমি সবসময় আমাকে খালি বকো, আমি তোমাকে কেন আমার সিক্রেট বলবো? এই সব কথাবার্তা শুনে জিয়াসু তো খুবই হাসে আর বলে, আমি তোমাকে কখন বকলাম? জিয়াসু বলে, ঠিক আছে, তুমি হাঁটতে পারবে না, আমার পিঠে উঠে এসো। সাংজি বলে, ডাক্তার বলেছে 3 মাস তুমি কোনো ভারী জিনিস বইতে পারবে না। জিয়াসু বলে, কিন্তু 3 মাস তো হয়ে গেছে। এটা শুনে সাংজি খুব কান্না করতে থাকে আর বলে, আমার তো ফ্ল্যাট চেস্ট, মানে কিছুই নেই বুকে। এটা শুনে জিয়াসু তখন হাহা করে হাসতে থাকে আর সাংজি তখন অনেক লজ্জা পেয়ে জিয়াসুর পিঠে উঠেই পড়ে। জিয়াসু বলে, ঠিক আছে, তোমার এই সিক্রেটটা আমি কাউকে বলবো না। এরপর সাংজিকে পিঠের ওপর নিয়ে জিয়াসু এইভাবেই চলতে থাকে আর তখন স্নোফল হচ্ছিল। জিয়াসু বলে, এই যে তুমি বলছিলে তুমি একজনকে পছন্দ করো, সে কি ভালো মানুষ? সাংজি বলে, সে অনেক ভালো মানুষ। জিয়াসু বলে, সে কি তোমার কেয়ার করে? সাংজি বলে, হ্যাঁ, সব সময় কেয়ার করে, কিন্তু সে শুধু আমার নয়, সে সবারই কেয়ার করে। জিয়াসু বলে, ও যদি তোমাকে কষ্ট দেয় তাহলে ওকে আর ভালোবাসার দরকার নেই। তুমি চিন্তা করো না, আমি তোমাকে ওর বদলে কেয়ার করে দেব। এদিকে জিয়াসু যখন এই কথাগুলো বলছিল, সাংজি তো ঘুমিয়েই গেছে। জিয়াসু আরও বলে, তুমি যদি কাউকে ভালোবেসে আবারও ঠকে যাও আর আবারও কান্না করো, তোমার কান্না দেখতে আমার মোটেই ভালো লাগবে না। তোমার কান্না দেখলে আমারও খুব মন খারাপ হবে। কিন্তু এই কোনো কথাই সাংজি শুনতে পায় না। পরের দিন সকাল হয়ে গেলে সাংজির ঘুম ভাঙে ওরই ডর্মে। আর এরপর সাংজি চলে আসে জিয়াসুর সঙ্গে দেখা করতে, কারণ আজকে পরীক্ষা শেষ হয়ে গেছে বলে ও বাড়িতে ফিরে যাচ্ছে। আর ওকে এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছে দিতেই জিয়াসু এসেছে। কালকে ড্রিঙ্ক করে অনেক জ্বালিয়েছে জিয়াসুকে, সেই জন্য সাংজি তখন জিয়াসুর কাছে সরি চায়। এরপর সাংজি ফ্লাইটে করে চলে আসে নিজের শহরে আর তখন বকবক করছিল জিয়াসুর সঙ্গে সাংজি কালকে কি করেছে সেগুলোর ব্যাপারে। জিয়াসু তো কিছু বললই না ওকে। তখনই সাংজিকে পিক আপ করার জন্য ওখানে ওর বড় ভাই ইয়ান দাঁড়িয়েছিল। সাংজি তখন ইয়ানের কাছে চলে আসে। সাংজি ওর বড় ভাই ইয়ানকে নাম ধরে ডাকলে ওর বড় ভাই বলে, আমি তোর থেকে কত বড় জানিস, তোর আমাকে রেসপেক্ট দেওয়া উচিত। কিন্তু সাংজি সে তার বড় ভাইকে মোটেই রেসপেক্ট দেবে না। এরপর সাংজি বাড়িতে চলে আসলে ওর মাকে জড়িয়ে ধরে, কারণ অনেক দিন পর ওর মায়ের সাথে আবার দেখা হচ্ছে। এইদিকে মা মেয়ের এসব আদর ভালোবাসা দেখে ইয়ানের তো খুবই রাগ হচ্ছিল। সেদিন রাত হয়ে গেলে সাংজি একটা বাক্স খোলে আর সেখান থেকে একটা ক্যাঙ্গারু বের করে। এই ক্যাঙ্গারুটা আসলে ওকে জিয়াসু গিফট করেছিল। আর এটার দিকে তাকিয়েই সাংজি তখন জিয়াসুর কথা ভাবতে থাকে। তখনই জিয়াসু মেসেজ করে বলে, তুমি কি বাড়িতে পৌঁছে গেছো? আর তারপর জিয়াসু আর সাংজি ওরা মেসেজেই একে অপরের সঙ্গে অনেক গল্প করতে থাকে। এদিকে জিয়াসু মনে মনে তখন বলে, আচ্ছা সাংজি কি শুধুমাত্রই আমাকে বড় ভাইয়ের নজরে দেখে? আমার প্রতি কি ওর আর কোনো ফিলিংস নেই? এটা ভেবে জিয়াসু অনেক বেশি স্যাড হয়ে যায়। জিয়াসু তো জানেই না সাংজি সেই ছোট্টবেলা থেকে ওকেই ভালোবাসে। এরপর ইয়ান ওর বোন সাংজিকে নিয়ে চলে আসে একটা পার্টিতে আর সেখানে দেখা হয়ে যায় জিয়াসুর সঙ্গে। আসলে এখানে ইয়ানের যে ব্যাচটা ছিল প্রায় সবাই এখানে এসেছে আর এখানে ইয়ান আর জিয়াসু দুজন মিলেই মজা নিতে থাকে সাংজি। তাই তো সাংজি অনেক বেশি রেগে যায়। ইয়ান ওখান থেকে ওয়াশরুমে গেলে সাথে সাথে এই সুযোগটা মিস না করে জিয়াসু চলে আসে সাংজির পাশে বসতে। জিয়াসু কথা বলতে চাইলে সাংজি তখন রাগ দেখায়। সাংজির ফোনে ব্রাদার নাম্বার 1 আর ব্রাদার নাম্বার 2 বলে দুটো নাম্বার সেভ করা আছে। ব্রাদার নাম্বার 1 যেটা সাংজির নিজের ব্রাদার ইয়ান আর ব্রাদার নাম্বার 2 হচ্ছে জিয়াসু। এটা শুনে তো জিয়াসু মনে মনে বেশ স্যাড হয়ে যায় আর বুঝতে পারে যে সাংজি আসলে ওকে ব্রাদারের নজরেই দেখে। কিছুক্ষণ পরে সব বন্ধুরা মাতাল হয়ে গিয়ে ওখান থেকে চলে যায়, শুধু পড়ে থাকে সাংজি আর জিয়াসু। তাই জিয়াসু সাংজিকে বাড়ি অবধি পৌঁছে দেবে বলে ওরা দুজন একসঙ্গে বাসে উঠে পড়ে। সেখানে জিয়াসু আবারও পিচ্চি মেয়ে বললে সাংজি বলে, তুমি আমাকে এই নামে কেন ডাকো? জিয়াসু বলে, কি করব, অভ্যেস হয়ে গেছে। সাংজি বলে, তোমার বন্ধু ফেই সে বিয়ে করতে চলেছে আর তোমার তো এখন অবশ্যই একটা গার্লফ্রেন্ড জোগাড় করা উচিত। জিয়াসু বলে, আমার গার্লফ্রেন্ডকে নিয়ে তোমার এত চিন্তা কিসের? আমার সবে মাত্র 25 বছর বয়স, বিয়ে করার বয়স এখনো পড়ে আছে। সাংজি বলে, গার্লফ্রেন্ড পাওয়ার বয়স তো হয়েছে,
তারপর মনে মনে বলে আমি তো তোমার গার্লফ্রেন্ড হতে চাই, কিন্তু কিভাবে যে বলবো। তারপর বলে তুমি চিন্তা করো না, তোমার জন্য আমি গার্লফ্রেন্ড খোঁজার ব্যবস্থা করছি। এরপর সাংজির বাড়ি চলে আসলে সাংজি তখন জিয়াসুকে থ্যাংক ইউ বলে ওকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য। জিয়াসু তখন বলে এই গিফটটা আমি তোমার জন্য এনেছি। সাংজি এই গিফট দেখে প্রচণ্ড অবাক হয়ে যায়। জিয়াসু তখন ওই গিফটটা সাংজির হাতে দিয়ে দেয় আর বলে ওটা তুমি ভেতরে গিয়ে খুলে দেখো। জিয়াসুর থেকে গিফট পেয়ে সাংজি সে তো অনেক বেশি হ্যাপি হয়ে যায়, আর গিফটটা দিতে পেরেও জিয়াসু খুব খুশি। বক্সটা খুলে খুব সুন্দর একটা ব্যাঙ্গেল পায়। অনলাইনে সার্চ করে সাংজি দেখতে পায় একটা ছেলে যখন একটা মেয়েকে ব্যাঙ্গেল গিফট করে তার মানে ছেলেটা মেয়েটাকে মনে মনে পছন্দ করে। কিন্তু বড়রা কেউ যদি ছোটদেরকে ব্যাঙ্গেল গিফট করে তার মানে তারা শুধুমাত্র কেয়ার করে। তাই সাংজি বুঝতে পারছে না বোন ভেবে ব্যাঙ্গেল দিল নাকি পছন্দ করে বলে ব্যাঙ্গেল দিল। জিয়াসু সে আবারও ফিরে যাবে বলে এয়ারপোর্টে চলে আসে আর ওকে সি অফ করতে আসে সাংজি। তখনই ওয়ান নামের একটা ছেলে জিয়াসুর সঙ্গে কথা বলতে আসে আর এরা একই স্কুলে পড়াশোনা করত। ওয়ান বলে তোর ইংয়ের সঙ্গে দেখা হয়, ইং তো সেদিন আমায় বলছিল তুই নাকি ইংকে তাড়াতাড়ি বিয়ে করতে চলেছিস। এই কথাটা শুনে খুব ঘাবড়ে যায় জিয়াসু আর অ্যাভয়েড করার চেষ্টা করে ওয়ানকে, আর ওখান থেকে ওরা দুজনে চলে যায়। সাংজি এরপর জিজ্ঞাসা করে ইং নামের মেয়েটাকে। জিয়াসু বলে সেদিন রেস্টুরেন্টে যে মেয়েটা এসেছিল সে। ওর আর আমার মধ্যে কোনো সম্পর্ক নেই, ও আমার এক্স গার্লফ্রেন্ডও নয়। আমি তোমাকে প্রমিস করেছি না যখন আমার গার্লফ্রেন্ড হবে তখন সবার প্রথমে আমি এটা তোমাকে জানাবো। সাংজি মনে মনে অবাক হয়ে যায় এটা ভেবে যে জিয়াসু অনেক বছর আগে এই কথাটা বলেছিল আর সেটা জিয়াসুর এখনও মনে আছে। সাংজি তারপর জিয়াসুর সঙ্গে আবারও কলেজ ক্যাম্পাসে চলে আসে। তখনই সাংজিনের একটা ফ্রেন্ড ওই সে দেখতে পেয়ে যায় জিয়াসুকে আর তারপর জিজ্ঞাসা করে এই ছেলেটা কি তোর বয়ফ্রেন্ড। সাংজি বলে মনে মনে তো ভালোবাসি কিন্তু এখনো জানাতে পারিনি। এটা শুনে তো ওর ফ্রেন্ড ওই অনেক বেশি অবাক হয়ে যায়। এরপরে জিয়াসু আবার অফিসে চলে আসে আর সেখানে শিউন নামের একটা মেয়েকে দেখা যায়। এই শিউন হচ্ছে এখানকার বস। এই শিউনের সঙ্গে জিয়াসুর সম্পর্ক বেশ ভালো। জিয়াসু বলে আচ্ছা আপনার মনে আছে অনেকদিন আগে একটা মেয়ের সঙ্গে আমাদের দেখা হয়েছিল। শিউন বলে বুঝতে পেরেছি, ওকে আমার কাছে নিয়ে এসো আমি দেখে নেব। জিয়াসু বলে থ্যাংক ইউ। এরপর জিয়াসু সাংজিকে ইনভাইট করে ওর কলিগদের সঙ্গে ডিনার করার জন্য। সাংজি তখন অনেক অকওয়ার্ড লাগছিল কারণ ও জিয়াসুর কোনো কলিগকেই চেনে না। জিয়াসু বলে আচ্ছা তুমি তো অনেক মাস আগেই কলেজে ভর্তি হয়েছো, তাহলে আমার সঙ্গে তখন দেখা করতে আসোনি কেন? সাংজি বলে আমার কাছে সময় ছিল না। জিয়াসু বলে তুমি কি এখনো সেই ছেলেটাকে মনে মনে ভালোবাসো? সাংজি বলে তুমি তার কথা জানতে চাইছো কেন? জিয়াসু বলে এমনি জানতে চাইছি, ওই ছেলেটা কি তোমার কলেজেই পড়াশোনা করে? সাংজি বলে না, আসলে জিয়াসুর খুব জানতে ইচ্ছা করছে সাংজি কাকে ভালোবাসে। এরপর সাংজিকে নিয়ে জিয়াসু চলে আসে সেই কলিগদের পার্টিতে যেখানে সবাই ছিল। সবাই তখন সাংজিকে সাথে দেখে গার্লফ্রেন্ড ভাবে, তবে জিয়াসু বলে ও আমার বন্ধু। আর প্রথমবার এটা শুনে একদম অবাক হয়ে যায় সাংজি, কারণ সবার সঙ্গে বোনের পরিচয় নয় বন্ধুর পরিচয় দিয়েছে। সাংজি তখন আগে একটু ওয়াশরুমে চলে যায়। তখনই শিউন ওয়াশরুমে সাংজির সঙ্গে দেখা করতে আসে। শিউন বলে আচ্ছা তোমার মনে আছে এয়ারপোর্টে তোমার সঙ্গে দেখা হয়েছিল? সাংজি বলে হ্যাঁ আমার মনে আছে। শিউন বলে এতগুলো বছরে আমার আর আমার হাজব্যান্ডের ব্যবসাতে অনেক হেল্প করেছে জিয়াসু, তাই জিয়াসু সব সময় আমরা ভালো চাই। তোমার যখন কাছে সময় হবে আমাদের কাছে চলে এসো। কথাগুলো বলে শিউন ওখান থেকে চলে যায়। তবে সাংজি বুঝতে পারে না শিউন কেন এই কথাগুলো ওকে বলল। আসলে শিউন খুব ভালো করে বুঝতে পেরেছে জিয়াসু সাংজিকে ভালোবাসে। পার্টি শেষ হয়ে গেলে সাংজিকে জিয়াসু আবারও পৌঁছে দিতে আসে ডর্মে। তখনই হঠাৎ করেই সাংজি বলে এটা তো বাবেল টি নয়। জিয়াসু তখন সাথে সাথে ওই কাপটা টেস্ট করে দেখে যে এটার ভেতরে মিল্ক দিয়ে তৈরি কিছু একটা জিনিস আছে। এটা দেখে জিয়াসু ভীষণ অবাক হয়ে যায়। এরপর জিয়াসু তাড়াতাড়ি করে সাংজিকে হসপিটালে নিয়ে আসে, কারণ দুধে অ্যালার্জি আছে সাংজির। সাংজির জন্য জিয়াসু তখন অনেক চিন্তা করতে থাকে। সাংজি বলে কিন্তু ওই দুধটা খেতে দারুণ ছিল, এত সুন্দর খাবারটা অ্যালার্জির জন্য খেতে পারি না। জিয়াসু তখন সাংজিকে বকা দেয় যেটা খেলে ওর অ্যালার্জি হবে সেটার টেস্ট ভালো লাগছে এটাও বলে কি করে। সাংজি বলে আচ্ছা তুমি তোমার কলিগদের কাছে আমাকে বন্ধু বললে কেন? তুমি তো সবসময় আমাকে তোমার বোন হিসেবেই পরিচয় দিয়েছো সবার সামনে। জিয়াসু বলে কিন্তু আমি তো তোমার নিজের ভাই নই। সাংজি মনে মনে রেগে বলে তাহলে আমাকে পিচ্চি মেয়ে বলে ডাকো কেন?
পরের দিন রাত হয়ে গেলে জিয়াসু সাংজির সঙ্গেই চ্যাটিংয়ে কথা বলছিল। তখনই ওর মনে পড়ে যায় সাংজি বলেছিল একটা ছেলেকেও ভালোবাসে, কিন্তু সে সাংজিকে ভালোবাসে না। আরও বলেছিল সে খুব ভালো মানুষ, সবার কেয়ার করে। জিয়াসু বলে, আচ্ছা ও কি আমার কথাই বলছিল? এরপর দেখতে দেখতে সাংজির জন্মদিন চলে আসে আর একটা কেক কিনে হাজির হয় জিয়াসু। জিয়াসু আর সাংজি দুজন মিলেই জন্মদিন পালন করে আর সাথে সাথে একটা গিফটও দিয়ে দেয়। জিয়াসু বলে, আচ্ছা কলেজে তোমাকে কতগুলো ছেলে প্রপোজ করেছে? সাংজি বলে, বেশ কয়েকটা। জিয়াসু বলে, তুমি অ্যাকসেপ্ট করনি কেন? সাংজি বলে, আমার ওদের ভালো লাগে না তাই। জিয়াসু বলে, তাহলে ছেলেদের মধ্যে তোমার কি ভালো লাগে? সাংজি বলে, হ্যান্ডসাম হতে হবে, আমার থেকে লম্বা হতে হবে, আমাকে অনেক কেয়ার করতে হবে, ব্যাস এইটুকুই, আর কিছু লাগবে না। জিয়াসু বলে, তাহলে তো আমিও ওরকমই ছেলে, আমিও কি তাহলে ওদের মতো তোমাকে প্রপোজ করতে পারি? সাংজি এটা শুনে অবাক হয়ে জিয়াসুর দিকে তাকিয়ে থাকে। সাংজি বলে, তুমি সবসময় মজা করো, আমার সাথে মজা করতে সবসময় ভালো লাগে। জিয়াসু বলে, কেন আমি তোমার প্রপোজ করতে পারি না? আমি তো আর তোমার নিজের ভাই নই, তাই সেক্ষেত্রে আমিও বাকিদের মতো তোমাকে প্রপোজ করতেই পারি। সাংজি বলে, ব্যাপারটা মোটেও এমন নয়, আর তুমি প্রপোজ করলে আমি অ্যাকসেপ্ট করবই না। জিয়াসু বলে, আমি যদি তোমার পেছনে অনেক বছর ধরে পড়ে থাকি তবুও অ্যাকসেপ্ট করবে না? আমি তাহলে তোমার মায়ের কাছে গিয়ে কমপ্লেন করে দেবো। সাংজি ভাবছে জিয়াসু তো এগুলো মজা করেই বলছে, তাই জিয়াসুর কথাগুলো মোটেই পাত্তা দেয় না। জিয়াসু বলে, বলো না, তুমি কি আমাকে কখনো অ্যাকসেপ্ট করবে না? সাংজি বলে, উফ, তুমি সবসময় আমার পেছনে লাগতে ভালোবাসো, আমার কিন্তু একদম ভালো লাগছে না। এরপর আর কি দুজন মিলে একসঙ্গে কেক খেতে থাকে। ফর্মে ফিরে সাংজি দেখতে পায় জিয়াসু ওকে একটা ক্যামেরা গিফট করেছে, আর ক্যামেরাটা কিনে সবার প্রথমে জিয়াসু নিজের একটা সেলফি তুলেছে। পরের দিন জিয়াসুকে দেখা যায় ওর সঙ্গে তখন ইং নামের ওই মেয়েটা দেখা করতে আসে আর অনেকগুলো টাকা চায়। জিয়াসু আবারও অ্যাভয়েড করতে চাইলে মেয়েটা তখন সাংজির নামে উল্টোপাল্টা বলে আর সাংজিকে গার্লফ্রেন্ড বানিয়ে দেয়। এসব শুনে খুব রেগে যায় জিয়াসু। ইং বলে, সেই স্কুল জীবন থেকে আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তুমি আমাকে কোনোদিনও পাত্তা দাওনি, আর এখন তুমি ওই বাচ্চা একটা মেয়ের সঙ্গে প্রেম করছো। জিয়াসু বলে, তুমি যা ইচ্ছে বলতে পারো আর যা ইচ্ছে করতে পারো, আমার তাতে কিচ্ছু যায় আসে না। কথাটা বলে জিয়াসু ওখান থেকে চলে যায়। এরপরে জিয়াসু আর সাংজি ওরা দুজনে একটা ডেটে বেরোয়। যদিও ওরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নয়, তবে আমাদের কাছে তো এটা ডেটই। তবে জিয়াসুর মাথায় ওই ইংয়ের ব্যাপারটা ঘুরছিল বলে আজকে একটু কম কথা বলে জিয়াসু। সাংজি জিজ্ঞাসা করে, তোমার কি কিছু হয়েছে? এমন কিছু হয়েছে যেটা তুমি কাউকে বলতে চাও কিন্তু বলতে পারছো না? তুমি চাইলে আমাকে বলতে পারো, যদি বলার মতো হয়। জিয়াসু বলে, আসলে অনেক বেশি কাজ করেছি তো সেই জন্য একটু টায়ার্ড। সাংজি তখন একটা ললিপপ খেতে দেয় জিয়াসুকে। জিয়াসু বলে, আমি কি বাচ্চা? সাংজি বলে, হ্যাঁ তুমি বড় বাচ্চা। জিয়াসু তখন আবারও সাংজির সঙ্গে ফ্লার্টিং করা শুরু করলে সাংজি বলে, উফ, তোমার সবসময় মজা, আমার একদম ভালো লাগে না। জিয়াসু বলে, কিন্তু আমি তো তোমায় বলেছিলাম যে আমি তোমাকে পটানোর চেষ্টা করব। সাংজি স্যাড হয়ে বলে, তুমি সব কথা বলতে পারলে কিভাবে? জিয়াসু বলে, আমার এরকম ফ্লার্টিং যদি তোমার পছন্দ না হয় আমি অন্য কিছু ট্রাই করতে পারি। কথাটা বলে জিয়াসু তখন সাংজির অনেক বেশি কাছে চলে আসে। সাংজি প্রচণ্ড নার্ভাস হয়ে সরে যায়, যেটা দেখে জিয়াসু হাসতে থাকে আর তারপর বলে, ঠিক আছে, আমি এখন থেকে ভালো ছেলে হয়ে গেলাম, আমরা কিন্তু চাইলেই একে অপরের হাত ধরতে পারি। সাংজি বলে, তুমি কি সত্যি সত্যি আমাকে পটানোর জন্য এসব করছো? তুমি কি জানো, যদি একটা ছেলে একটা মেয়েকে পটাতে চায় তাহলে সেই ছেলেটা সবসময় মেয়েটাকে ফোন করে, মেসেজ করে, আর 3 দিনের বেশি দেখা না হলে সে কখনোই মেয়েটাকে পটাতে পারে না। জিয়াসু বলে, ঠিক আছে, এবার থেকে এগুলো করার চেষ্টা করব। এটা শুনে সাংজি খুব বেশি রেগে যায়, কারণ সাংজি এখনও ভাবছে যে জিয়াসু হয়তো ওর সাথে মজা করছে। সাংজি যখন রাতে বাড়ি ফেরে জিয়াসু তখন ওকে মেসেজ করে বলে, এবার থেকে আমি তোমাকে সবসময় মেসেজ করব টাইম পেলেই, কারণ তুমি বলেছো তোমাকে পটাতে গেলে সবসময় ফোন মেসেজ এগুলো করতে হবে। এরপর জিয়াসু হসপিটালে চলে আসে আর দেখা যায় ওর বাবা হসপিটালে ভর্তি। গত 10 বছর ধরে জিয়াসুর বাবা কোমাতে আছে আর আগের থেকে শরীরের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গেছে। পরের দিন সকাল হয়ে গেলে সাংজি কলেজে চলে আসে ক্লাস করতে। তখনই ওর পাশে এসে বসে পড়ে জিয়াসু। জিয়াসুকে এখানে দেখে সাংজি অনেক অবাক হয়ে যায় আর বলে, তুমি এখানে কিভাবে এলে? আর তোমার অফিস নেই আজকে? জিয়াসু বলে, আমি তোমার সঙ্গে এমনি দেখা করতে এলাম। সাংজির তো মোটেই এই কথা বিশ্বাস হয় না। জিয়াসু তখন সাংজির দিকেই হাঁ করে তাকিয়ে থাকে। সাংজি তখন মনে মনে বলে, এবার আমাকে ঘুমানো নাটক করতে হবে। তারপর আর কি সাংজি ঘুমানো নাটক করে, তবুও জিয়াসু ওর দিকেই অবাক হয়ে তাকিয়ে থাকে।
আর তারপর জিয়াসু দুষ্টুমি করে আঙুলের ছোঁয়া মুখে লাগায় যাতে সাংজি ভাবে ওকে কিস করেছে। আর সত্যি সত্যি সাংজি খুবই অবাক হয়ে যায়। জিয়াসু বলে, তোমার এর মধ্যে ঘুম হয়ে গেল? সাংজি বলে, জিয়াসু। জিয়াসু বলে, তুমি আমাকে আমার নাম ধরে ডাকছো? সাংজি বলে, এক্ষুনি তুমি কি করলে? আমি তো ঘুমাইনি, ঘুমানোর নাটক করছিলাম। জিয়াসু বলে, তাহলে বলো আমি কি করেছি? সাংজি মনে মনে বলে, ঠিক আছে, তুমি আমার সঙ্গে ফ্ল্যাটিং করছো তো, এবার আমিও উল্টো ভাবেই তোমার সাথে ফ্ল্যাটিং করব। সাংজি তখন জিয়াসুকে কাছে ডাকে আর তারপর ফ্ল্যাট করার জন্য জিয়াসুর গালে কিস করে। আর প্রথমবার সাংজির থেকে কিস পেয়ে জিয়াসু তো একদম অবাক হয়ে যায় আর তারপর খুব খুশিও হয়ে যায়। সাংজি বলে, তুমি আমার সঙ্গে যেটা করলে আমিও তোমার সঙ্গে সেটাই করলাম, তার মানে এই নয় যে তোমার প্রতি আমার ফিলিংস আছে। জিয়াসু বলে, তার মানে তুমিও আমার সঙ্গে ফ্ল্যাটিং করা শুরু করেছো? সাংজি বলে, সব কিছু তো তুমিই শুরু করেছো। জিয়াসু বলে, তাহলে আমি যা যা করবো তুমিও তাই তাই করবে? সাংজি বলে, তুমি যদি এমন কাজ আবারও করেছো না, আমি আমার ভাই ইয়ানকে বলে দেবো। জিয়াসু বলে, ঠিক আছে, তুমি এখনই বলে দাও, আমি তাহলে আমাদের দুজনের রিলেশনশিপটা পাবলিক করে দেব। সাংজি বলে, আমরা মোটেও কোনো রিলেশনশিপে নেই। জিয়াসু বলে, তাতে কি, তুমিও আমার সঙ্গে ফ্ল্যাট করছো আর আমিও তোমার সঙ্গে ফ্ল্যাট করছি, তাহলে তো রিলেশনশিপই হলো। সাংজির তো খুব রাগ হয় জিয়াসুর ওপর। এমনই একদিন জিয়াসু যখন অফিস থেকে বেরোচ্ছিল, সাংজি ওকে ফোন করে বলে, তোমার অফিসের বাইরে তোমার জন্য কেউ একজন অপেক্ষা করছে। জিয়াসু তখন পেছনে তাকিয়ে দেখে যে ওখানে সাংজি দাঁড়িয়ে রয়েছে। আসলে আজকে জিয়াসুর জন্মদিন, তাই সাংজি কেক নিয়ে হাজির হয়েছে। সাংজির জন্মদিনে জিয়াসু পাশে ছিল, তাই জিয়াসুর জন্মদিনে সাংজিও পাশে থাকবে। জিয়াসুর বাড়িতে এসে জিয়াসু বলে, আচ্ছা আমি তোমাকে এত পটানোর চেষ্টা করছি, তবুও তুমি পড়ছো না কেন? সাংজি বলে, কারণ তুমি আমার সঙ্গে মজা করছো তাই। জিয়াসু বলে, তাহলে তুমি আমায় কোনোদিনও অ্যাকসেপ্ট করবে না, মানে আমার জন্য তোমার কোনো ফিলিংস নেই? সাংজি বলে, আমি যদি তোমাকে এইভাবেই ঘোরাই তাহলে তুমি কি করবে? জিয়াসু বলে, তাহলে তোমাকে পটানোর জন্য আমি নতুন নতুন উপায় বার করব। এমনটা শুনে অবাক হয়ে সাংজি জিয়াসুর দিকেই তাকিয়ে থাকে। এরপর ওরা দুজন মিলে জিয়াসুর জন্মদিন সেলিব্রেট করে। জিয়াসু এবার 26 বছরের হলো। জিয়াসু উইশ করে সামনের বছর জন্মদিনটাও যেন ঠিক আজকের মতোই কাটে। সাংজি বলে, এর মানে? জিয়াসু বলে, আমি চাই সামনের বছর জন্মদিনেও তুমি আমার সাথে থাকো। আবারও সাংজি রেগে যায়, ভাবে জিয়াসু মজা করছে। পরের দিন সাংজি যখন একা একটা জায়গায় বসেছিল, ওর মনে পড়ে যায় জিয়াসুর কথা। লাস্ট বেশ কিছুদিন ধরে জিয়াসু কেমন একটা যেন বদলে গেছে, পাগলামি করছে, সাংজিকে পটানোর জন্য বিভিন্ন রকমের উপায় বার করছে। তাহলে সত্যি সত্যি কি জিয়াসু সেও সাংজিকে ভালোবাসতে শুরু করেছে? সাংজি তখন ছুট লাগায় আর ছুটতে ছুটতে সোজা চলে আসে জিয়াসুর বাড়িতে। এসে বারবার করে দরজা ধাক্কা দিতে থাকে আর ঠিক সেই সময় জিয়াসু দরজা খোলে। সাংজি তখন খুব স্যাড হয়ে তাকিয়ে থাকে জিয়াসুর দিকে। জিয়াসু বলে, কি হয়েছে? সাংজি বলে, তুমি কি সত্যি সত্যি আমাকে ভালোবাসো? জিয়াসু বলে, হ্যাঁ। এটা শুনে সাংজি ছুটতে এসে জিয়াসুকে জড়িয়ে ধরে আর ভীষণ কান্না করতে থাকে। জিয়াসু অবাক হয়ে যায় যে সাংজির হঠাৎ করে হলো কি। সাংজি বলে, আমি তোমাকে আর ওয়েটিং লিস্টে ফেলে রাখতে চাই না। জিয়াসু বলে, তুমি শিওর? সাংজি বলে, হুম। জিয়াসু বলে, তাহলে আজ থেকে তুমি আমার গার্লফ্রেন্ড হয়ে গেলে। সাংজি বলে, হুম। তুমি কি জানো, সবার আগে আমি তোমার প্রেমে পড়েছিলাম। আমি তোমাকে সেই ছোট্টবেলা থেকে ভালোবাসি। এটা শোনা মাত্রই জিয়াসু তখন সাংজিকে ভীষণ কাছে টেনে নেয় আর ওকে কিস করতে শুরু করে। আর এই কিসটা ছিল চরম রোম্যান্টিক। জিয়াসু থেকে এমন কিস পেয়ে সাংজি সে তো একদম অবাক হয়ে যায় আর বলে, আমি সবে মাত্র তোমার গার্লফ্রেন্ড হলাম, তুমি কিভাবে পারলে এটা করতে? জিয়াসু বলে, তুমি গার্লফ্রেন্ড হয়ে গেছো বলেই তো করলাম। সাংজি ঠিক এইভাবে তাকিয়ে থাকলে জিয়াসু বলে, আচ্ছা আচ্ছা সরি, আমরা সব কিছু আস্তে আস্তেই এগোবো। সাংজি বলে, তুমি খুব খারাপ। আর আজকে জিয়াসু সে তো ভীষণ ভীষণ হ্যাপি। এরপর জিয়াসু তাকিয়ে থাকে হাঁ করে সাংজির দিকে। জিয়াসুর কিস করার জন্য তো কোনো লজ্জা নেই, তবে সাঞ্জু সে তো লজ্জাবতী আর সে ভীষণ লজ্জা পেয়ে আছে। পরের দিন সাঞ্জি চলে আসে জিয়াসুর বাড়িতে, কারণ কিছুদিন পরে সাঞ্জির এক্সাম আছে কলেজে। কিন্তু ডর্মে অনেকজন থাকে, পড়াশোনা করতে সমস্যা হয়, তাই ও জিয়াসুর বাড়িতে চলে এসেছে মন দিয়ে পড়াশোনা করবে বলে। আর তাছাড়া এখন ইন্টার্নশিপও শুরু হয়ে যাবে, তাই বিভিন্ন কোম্পানিতে গিয়ে এখন সাঞ্জির জবও করতে হবে। সাঞ্জি বলে, তুমি এখান থেকে চলে যাও, না হলে আমার পড়া হবে না।
কিন্তু জিয়াসু সে এখানেই থাকতে চায়। আর জিয়াসু তখন সানজির অনেক কাছে এসে ওর দিকেই হাঁ করে তাকিয়ে থাকে। সানজি তখন আবারও সেই কিস করার কথা মনে পড়লে খুব লজ্জা পায়। জিয়াসু বলে, তুমি লজ্জা পাচ্ছ কেন? আমি তো শুধুই তোমার দিকে তাকিয়ে আছি। সানজি বলে, আমার কিন্তু পড়ার দেরি হয়ে যাচ্ছে। জিয়াসু বলে, বুঝতে পেরেছি, আমার গার্লফ্রেন্ড একটু রোমান্টিক নয়। কথাটা বলে জিয়াসু অনেক কাছে চলে আসে সাংজির, তবে কিস করে না, তারপর ওখান থেকে চলে যায়। আর সাংজি সেও পড়াশোনায় মন দেয়। সেদিন অনেক ঘন্টা হয়ে যায়, সাংজি মন দিয়ে পড়াশোনা করে আর এইভাবে ওর ঘুমও পেয়ে যায়। কিছুক্ষণ পরে সাংজিকে ডাকতে জিয়াসু রুমে আসে, কিন্তু ওখানে কোথাও ও সাংজিকে দেখতে পায় না। সাংজি নিজের ঘুম কাটানোর জন্য বিছানার নিচে মেঝেতে বসে পড়া শুরু করে, যেটা দেখে খুব অবাক হয়ে যায় জিয়াসু। সানজি বলে, আমি মন দিয়ে পড়াশোনা করার জন্য এখানে আছি, কিন্তু সানজির কথা বিশ্বাস হয় না জিয়াসুর। জিয়াসু তখন সানজিকে একদম বিছানায় শুয়ে দেয় আর তারপর সানজির অনেক কাছে চলে আসে। সানজির তখন হার্টবিট অনেক বেড়ে যায়, কারণ জিয়াসু আর ও ভীষণ কাছাকাছি। সানজি বলে, জিয়াসু তুমি আমার সঙ্গে আর ফ্লার্ট করো না তো। জিয়াসু বলে, আমি তো তোমার বয়ফ্রেন্ড হয়ে গেছি, এখন আর ফ্লার্ট কিভাবে করব? সানজি তখন জিয়াসুকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয় আর বলে, আমার আসলে ঘুম পাচ্ছিল, সেই জন্য আমি মেঝেতে শুয়ে পড়েছিলাম। তোমার বেডে শুয়ে পড়লে তুমি যদি কিছু ভাবো, সেই জন্য শুইনি। জিয়াসু বলে, এই পুরো বাড়িটাই তো তোমার, তাই তোমার যেখানে ইচ্ছে তুমি সেখানে শোবে। তুমি এখানে থাকলেই আমি খুব খুশি হই। সানজি বলে, কিন্তু তুমি যখন আমার খুব কাছে চলে আসো, আমার তখন খুবই নার্ভাস লাগে। এটার মানে এই নয় যে আমি চাই না বা পছন্দ করি না। এটা শুনে জিয়াসু তখন অনেক কাছে চলে আসে সানজির। সানজি বলে, বললাম না আমার অনেক নার্ভাস ফিল হয়। সেদিন রাত 10টা বেজে গেলে জিয়াসুর বাড়ি থেকে সানজি বেরিয়ে পড়ে, কারণ ওকে ডর্মে ফিরে যেতে হবে। আর জিয়াসুর কিছুতেই ইচ্ছে করছে না সানজিকে ছাড়তে। সানজি বলে, জিয়াসু তোমাকে আমার আগে কখনো বলা হয়নি যে আমি তোমাকে আসলে ঠিক কতটা ভালোবাসি। এমন কথা শুনে জিয়াসু সে তো অনেক বেশি ফিদা হয়ে যায় আর সানজির অনেক কাছে এসে ওর কপালে কিস করে। জিয়াসু বলে, আমিও তোমাকে খুব ভালোবাসি। এটা শুনে সানজি খুব খুশি হয়ে যায় আর তারপরে ওরা একসঙ্গে ডর্মের দিকে যায়। এরপর সানজিকে দেখা যায় একটা কোম্পানিতে ইন্টারভিউ দিতে আসে ইন্টার্নশিপের জন্য, আর সেখানকার ম্যানেজার সানজিকে অ্যাপয়েন্ট করে নেয়। কোম্পানি থেকে যখনই সানজি বেরোয়, ওর ভাই ইয়ান ওকে ফোন করে বলে, কি রে তোর খবর কি, বাড়ি কবে ফিরবি? সানজি বলে, আমি তো মা বাবাকে বলেছি আমি এখন বাড়ি ফিরবো না, আমি এখন ইন্টারভিউ দিয়েছি আর ইন্টার্নশিপ করব। এটা শুনে ইয়ান তো অনেক বেশি রেগে যায়। ইয়ান বলে, আমি জানতে পেরেছি তুই একটা ছেলের সঙ্গে প্রেম করছিস, আর তার সঙ্গে থাকার জন্যই তুই ওই শহরে চাকরি খুঁজছিস। তুই এখানে চলে আয়, এখানে চাকরি করবি তুই। ব্যাস এভাবেই দুই ভাই বোনের মধ্যে ঝামেলা লেগে যায়। আর এমনিতেই সানজি ওর ভাই ইয়ানকে একদমই পাত্তা দেয় না। এরপর কোম্পানি থেকে বেরিয়ে জিয়াসুর সঙ্গে সানজি চলে আসে দেখা করতে, আর ওরা দুজন একসঙ্গে ডেটে বেরোয় আর একসাথে দুজন মিলে অনেক মজা করে। এরপর ওরা দুজনে একটা গেম জোনে চলে আসে, সেখানে এসকেপিং রুম বলে একটা গেম খেলে, যেখানে একটা ঘরে ওদেরকে বন্ধ করে দেওয়া হয় আর দরজাতেও তালা দেওয়া থাকে। আর নির্দিষ্ট সময়ের মধ্যে এই ঘর থেকে ওরা বেরোতে পারলেই জিতে যাবে, আর জিতে গেলেই গিফট পাবে। তবে জিয়াসু অনেক বুদ্ধি, ও আগেই চাবি পেয়ে দরজাটা খুলে দেয়। সাংজি বলে, তুমি বলেছিলে না যে আমি যখন কিস চাইবো তখন তুমি আমাকে দেবে, মানে আমার পারমিশন ছাড়া তুমি এসব করবে না। আমি আজকে তোমাকে পারমিশন দিলাম। এইটা শুনে জিয়াসু তো ভীষণ অবাক হয়ে যায়। তখন দুজনের মধ্যে ঠিক করাকরি হচ্ছে যে কে আগে কিস করবে, সাংজি নাকি জিয়াসু। তাছাড়া এখানে সিসিটিভি ক্যামেরা রয়েছে, তাই এখানে তো এসব করা যাবে না। তাই জন্য খুব লজ্জা পেয়ে সাংজি ওখান থেকে বেরিয়ে যায়। এরপর ওরা দুজনে হাঁটতে হাঁটতে চলে আসে যেখানে সাংজিকে এখন ফিরে যেতেই হবে। কিন্তু জিয়াসু কিছুতেই সাংজির হাত ছাড়তে চাইছিল না। জিয়াসু বলে, আমার মনে হয় তুমি কিছু ভুলে যাচ্ছ। সাংজি বলে, কি? সাংজি কিছু না বলে ওখান থেকে চলে যায়। আসলে জিয়াসু ভাবছিল যে সাংজি ওকে কিস করবে, কারণ আজকে পারমিশন দিয়েছিল সাংজি। জিয়াসু তারপর যখন মন খারাপ করে ওখান থেকে চলে যাচ্ছিল, ঠিক সেই সময় সাংজি ওকে ডাকে, আর সাংজি এসেই তখন জিয়াসুকে কিস করে। জিয়াসু সাংজির থেকে প্রথম এমন লিপ কিস পেয়ে প্রচণ্ড পরিমাণে অবাক হয়ে যায়। জিয়াসু বলে, আমাকে আবারও কিস করো। সাংজি তখন আবারও জিয়াসুকে কিস করে। জিয়াসু বলে, ভালো করে করো, কারণ আমার ভালো করে কিস চাই। এটা শুনে সাংজি তখন একটু একটু লজ্জা করে।
পরের দিন থেকে অফিসে কাজ শুরু হয়ে যায় সাংজির। আর এখানে সবার ব্যবহার সাংজির মোটেই ভালো লাগে না। আর অফিসের এত প্রেশার সাংজি তো ভাবতেই পারে না। অফিস ছুটি হয়ে গেলে সাংজি জিয়াসুর সঙ্গে দেখা করে। জিয়াসু বলে প্রথম প্রথম এমনটা হবে, তারপর দেখবে এই লাইফটাই তোমার ডেইলি লাইফ হয়ে যাবে, তখন আর নতুন করে কিছু লাগবে না, আর তুমি এই লাইফের সাথে অভ্যেসও হয়ে যাবে। পরের দিন সাংজি আর জিয়াসু খুব সুন্দর একটা জায়গায় চলে আসে আর পাশাপাশি বসে গল্প করে। তবে আজকাল সাংজির মনটা একদম ভালো লাগে না, কারণ অফিসে খুব চাপ। আর সেটা জিয়াসু খুব ভালো করে বুঝতে পারে সাংজির মুখ দেখে। জিয়াসু তখন সাংজির মন ভালো করার অনেক রকম কিছু করতে থাকে। সাংজি বলে, আমি কি বাচ্চা মেয়ে নাকি তুমি আমার সাথে মন ভোলানোর গল্প বলছো? জিয়াসু বলে, ও আমি তো ভুলে গিয়েছিলাম যে তুমি এখন বড় হয়ে গেছো। এরপর রাত হয়ে গেলে ওরা দুজন একসঙ্গে সাংজির ডর্মের দিকে ফিরছিল। ঠিক সেই সময় সাংজির ভাই ইয়ান ওকে ফোন করে আর জিজ্ঞাসা করে, কোথায় তুই? সাংজি বলে, আমি ডর্মের নিচেই দাঁড়িয়েছি, এবার ডর্মে ঢুকবো। ইয়ান বলে, তাহলে তুই ওর হাত ধরে দাঁড়িয়েছিস কেন? তখনই সাংজি পেছনে তাকায় আর দেখতে পায় ইয়ান ওখানেই দাঁড়িয়ে রয়েছে। আর ইয়ানের মুখ দেখে বোঝা যায় ও খুব রেগে আছে, কারণ এই জিয়াসু ইয়ানের বেস্ট ফ্রেন্ড আর এরা দুজন ইয়ানকে কিছু না বলেই লুকিয়ে লুকিয়ে প্রেম করছে। এরপর ইয়ান আলাদা জায়গায় এসে জিয়াসুকে অনেক মারতে থাকে। জিয়াসু ইয়ানের এই রূপ দেখে খুব অবাক হয়ে যায়। ইয়ান বলে, তুই যে কোনো মেয়ের সাথে প্রেম করতে পারতিস, কিন্তু আমার বোন কেন? বল সত্যি করে যে কতদিন তোরা প্রেম করছিস? জিয়াসু বলে, 3 মাস। আমি তোকে সবটা বলতাম, কিন্তু বাড়িতে গিয়ে ফিরে। ইয়ান বলে, তুই কি আমার বোন ছাড়া আর কাউকে ভালোবাসার মতো পেলি না? ও আমার বোন, আমার নিজের বোন হয়। তুই ওকে সেই স্কুল লাইফ থেকে চিনিস, তোরা দুজন তো ভাই বোনের মতো ছিলিস, তুই কিভাবে পারলি এটা করতে? জিয়াসু বলে, আমি জানি আমার ওপর তোর অনেক বেশি রাগ হচ্ছে, তুই চাইলে আমাকে অনেক মারতে পারিস, কিন্তু সত্যিকারে বলতে আমি তোর ব্রাদার ইন ল হতে চলেছি। এটা শুনে ইয়ান অনেক বেশি রেগে যায়। জিয়াসু বলে, সত্যি ও যে এতটা বড় হয়ে গেছে আমি আগে বুঝতেই পারিনি। আর ওকে দেখার পর থেকে একটা আলাদা রকমের ফিলিংস আসে আমার মনে। আমার কাছে পৃথিবীর সব থেকে সুন্দর, সব থেকে ভালো মেয়ে সাংজি। আমি যদি তোর বোনকে সত্যিকারের ভালোবেসে থাকি তাহলে তোর কিসের এত সমস্যা? ইয়ান বলে, আমার বোন তোর থেকে 8 বছরের ছোট, তুই কি সেটা ভুলে যাচ্ছিস? জিয়াসু বলে, বয়সটা কোনো ব্যাপারই নয়। ইয়ান তখন বলে, ঠিক আছে তোরা দুজন যা পারিস কর, আমার কথাতে তোরা তো আর কোনো কিছু শুনবি না। এটা শুনে জিয়াসু হাসতে থাকে, আর ও বুঝে গেছে ওর বন্ধু ইয়ান ওকে পারমিশন দিয়ে দিয়েছে প্রেম করার। এরপর ইয়ান রাতে থাকার জন্য জিয়াসুর বাড়িতেই চলে আসে। আর জিয়াসু তখন বলে, তুই আজকে আমাকে খুব মেরেছিস, তোর উপর আমার অনেক রাগ হচ্ছে। যাই হোক, তুই কিন্তু বিছানায় ঘুমাবি না, আমি কোনো ছেলের সঙ্গে রাত কাটাতে চাই না। আর ফ্রিজের ভেতর যে ড্রিঙ্কগুলো রাখা রয়েছে ওগুলোও খাবি না, ওগুলো কিন্তু সাংজির জন্য রাখা আছে। এসব শুনে ইয়ানের তো খুব রাগ হয়, ভাবে দুজনের মধ্যে তো অনেক ভালোবাসা। বেচারা ইয়ান বিছানা না পেয়ে সোফার ওপরই শুয়ে পড়ে। পরের দিন সকাল হয়ে গেলেই সাংজি চলে আসে জিয়াসুর বাড়িতে। আর জিয়াসুর মুখে মারের দাগ দেখে জিজ্ঞাসা করে, কি হয়েছে? সত্যি করে বলো, তোমাকে আগে ইয়ান মেরেছে তাই না? জিয়াসু তখন বলে, ওই একটু আধটু ফাইট হয়েছে। এটা শুনে সাংজি তো ওর বড় ভাই ইয়ানের ওপর অনেক বেশি রেগে যায়। আর তারপরে এসে ইয়ানের গলা ধরে ঝাঁকাঝাঁকি করতে থাকে। আর জিয়াসু দূরে দাঁড়িয়ে এসবের মজা নিতে থাকে। সাংজি বলে, তো সাহস কি করে হলো জিয়াসুকে ওইভাবে মারার? তোকে আজকে আমি খুন করে ফেলবো। ইয়ান বলে, শুনে রাখ, তোর বয়ফ্রেন্ড হওয়ার আগেও ও আমার বেস্ট ফ্রেন্ড ছিল। সাংজি তখন বাচ্চা মেয়ের মতো কান্না শুরু করে, কেন ওর বয়ফ্রেন্ডকে মেরেছে? ওর একটাই মাত্র বয়ফ্রেন্ড, তাকেও মেরেছে। এমনই একদিন রাতে সাংজি চলে আসে জিয়াসুর বাড়িতে। আর ও আজকে রাতটা থাকবে বলেই ঠিক করেছে, কারণ অফিসে অনেক চাপ, তাই এখান থেকে অফিসে যাতায়াত করাটাও খুব সুবিধা হবে। তবে জিয়াসু সাংজির অনেক কাছে চলে আসলে সাংজির তো জিয়াসুর ব্যাপার স্যাপার একদম ভালো লাগে না। তখনই সাংজি উঠে যেতে চাইলে জিয়াসু ওকে টেনে একদম নিজের কোলে বসিয়ে নেয়। আর জিয়াসুর এমন অবস্থা দেখে খুবই অবাক হয়ে যায় সাংজি। জিয়াসু বলে, তোমার মনে আছে তো, তোমাকে কিস করার পারমিশন কিন্তু তুমি আমাকে অনেক আগেই দিয়ে দিয়েছো। সাংজি বলে, হ্যাঁ তাতে কি? জিয়াসু তখন সাংজিকে নিজের ভীষণ কাছে টেনে নেয় আর তারপর ওকে কিস করে। তখনই সাংজি প্রচণ্ড লজ্জা পেয়ে জিয়াসুকে সরিয়ে দেয় আর রুমে গিয়ে দরজাটাও বন্ধ করে দেয়। জিয়াসু বলে, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, রাত জেগো না কিন্তু। সাংজি বলে, হ্যাঁ হ্যাঁ, গুড নাইট। তবে এত রোম্যান্টিক কিস করে জিয়াসু তো দারুণ খুশি। এদিকে সাংজি ভাবে যে আজকে আমি এতটা বেশি নার্ভাস কেন ফিল করছি।
এরপর একদিন সময় করে সাংজি চলে আসে ওর মা বাবার সঙ্গে দেখা করতে। আর এতদিন পর সাংজিকে পেয়ে ওর মা বাবা বলে, আমি শুনলাম তোমার নাকি বয়ফ্রেন্ড হয়েছে। ও কি তোমাদের কলেজেই পড়ে? ওর নাম কি? ও এখন কি করছে? সব কিছু আমাদেরকে বলো। এইদিকে সাংজির তো নিজের বয়ফ্রেন্ডের ব্যাপারে নিজের মা বাবার সামনে বলতে খুবই লজ্জা পাচ্ছিল। তার ওপর আবার ওর বয়ফ্রেন্ড ওর থেকে 8 বছরের বড়। যদি ওর মা বাবা না মেনে নেয় তাহলে কি হবে? তাই কোনো কথার উত্তর না দিয়ে সাংজি না খেয়ে ওখান থেকে ছুটে পালিয়ে যায়। সাংজির বাবা মা ভাবে যে হঠাৎ করে কি হলো, সাংজি কিছু বললো না কেন ওর বয়ফ্রেন্ডের ব্যাপারে। এরপর জিয়াসু ও সমস্ত বন্ধুদের সঙ্গে একটা রেস্টুরেন্টে পার্টি করতে আসে আর সাথে করে সাংজিকেও নিয়ে আসে, নিজের গার্লফ্রেন্ডের পরিচয় দেয় সবাইকে। আর এটা শুনে সব বন্ধুরা ভীষণ খুশি হয়ে যায় যে অবশেষে জিয়াসু নিজের লাইফে একটা গার্লফ্রেন্ড খুঁজে পেল, আর সেটাও কিনা জিয়াসুর বেস্ট ফ্রেন্ড ইয়ানেরই বোন। এরপর রাত হয়ে গেলে দুজন মিলে বাসে করে একসঙ্গে বাড়ি ফেরে। আর খুব বেশি ড্রিঙ্ক করে ফেলেছে সাংজি, কিন্তু ড্রিঙ্ক করেনি একদম জিয়াসু, কারণ অ্যালকোহলে নাকি জিয়াসুর অ্যালার্জি রয়েছে। সাংজি বলে, তোমার কি সত্যি সত্যি অ্যালকোহলে অ্যালার্জি? জিয়াসু বলে, তুমি কি পরীক্ষা করে দেখতে চাও? সাংজি বলে, কিভাবে? জিয়াসু তখন ওই বাসের ভেতরই সাংজিকে কিস করে চেপে ধরে, আর এই কিসটা তো অনেক অনেক বেশি রোম্যান্টিক। জিয়াসু বলে, মনে হচ্ছে আমার অ্যালার্জি নেই, আমি তাহলে আর একটু করতে পারি। কথাটা বলে জিয়াসু তখন সাংজিকে আবারও চেপে ধরে কিস করতে থাকে। আর এবার সাংজি আর একটু জিয়াসুকে বাধা দেয় না, কারণ ও তো এমনি অনেক বেশি মাতাল হয়ে রয়েছে। ও তখন মন দিয়ে কিস করতে থাকে। এরপর ওরা দুজন মিলে চলে আসে সাংজির বাড়ির সামনে, আর এবার সাংজিকে বাড়ির ভেতরে চলে যেতে হবে। ঠিক সেই সময়ই সাংজির মা বাড়ি থেকে বেরোচ্ছিল, আর ওদের দুজনকে এইভাবে দেখতে পেয়ে ভীষণ অবাক হয়ে যায়। সেদিন রাত হয়ে গেলে সাংজিকে ওর মা জিজ্ঞাসা করে, সত্যি করে একটা কথা বলো, তুমি কি জিয়াসুর সঙ্গে ডেটিং করছো? সাংজি তো তখন বলতেই চাইছিল না। সাংজির মা বলে, দেখো ও কিন্তু তোমার থেকে বয়সে অনেক বড়, তোমার দাদার থেকেও ও 1 বছরের বড়। তাছাড়া তোমার বাবা জানতে পারলে আমার মনে হয় না এটা মেনে নেবে। তাছাড়া ওর পরিবারেও ওর মা বাবা আত্মীয় স্বজন কেউ নেই, এমন একটা পরিবারে আমি তোমাকে কিভাবে পাঠাবো? সাংজি বলে, কিন্তু মা আমি ওকে ভালোবাসি আর ও আমাকে ভীষণ ভালোবাসে। সেটাই কি যথেষ্ট নয় একটা মানুষ আর একটা মানুষের সাথে থাকার জন্য? এমন কথা শুনে সাংজির মা তখন চুপ করে যায়। পরের দিন সকাল হয়ে গেলে সাংজির বাবা সাংজিকে বাড়ি থেকে বেরোতে বারণ করে, আর এটাও বলে যে তোমার সম্পর্ক আমরা কিছুতেই মেনে নিতে পারছি না। সাংজি তো তখন অনেক বেশি ইমোশনাল হয়ে যায় আর খুবই কান্নাকাটি শুরু করে। সাংজি বলে, তোমরা দুজন ছোটবেলা থেকে আমাকে যখন যা বলেছো আমি তখন তাই শুনে চলেছি। তার মানে এই নয় যে আমার লাইফে তোমরা প্রত্যেকটা ডিসিশন শুধুমাত্র তোমরাই নিতে পারবে। আমি তোমাদের মা বাবা হিসেবে অনেক বেশি সম্মান করি, মানে তার মানে এই নয় যে তোমাদের সব কথা আমি শুনতে পারবো। আমরা দুজন দুজনকে ভীষণ ভালোবাসি আর আমরা কেউ কাউকে ছাড়া বাঁচতে পারবো না। তাই সরি, তোমাদের এই কথাটা আমি শুনতে পারবো না, আর আমাদের দুজনকে কেউ কখনো কোনোদিনও আলাদা করতে পারবে না। কথাটা বলে সাংজি কান্না করতে করতে ওখান থেকে চলে যায়। অন্যদিকে জিয়াসুকে দেখা যায় অনেক স্যাড অবস্থায়। তখনই ফ্ল্যাশব্যাকে দেখা যায় জিয়াসু সাংজির বাবার সঙ্গে আলাদা করে দেখা করেছিল। তখনই জানা যায় যে কয়েক বছর আগে জিয়াসুর মা যখন ভীষণ অসুস্থ ছিল তখন ইয়ানের বাবা মানে সাংজির বাবার থেকেই টাকা ধার নিয়েছিল জিয়াসু, কিন্তু তারপরে ওর মা মারা যাওয়ার পরে সেই টাকা আর কখনো ইয়ানের বাবা চায়নি। আর এই জন্য ইয়ানের বাবা বলে, আমি চাই না আমার মেয়ের সঙ্গে তুমি সম্পর্কে থাকো, আমি আমার মেয়ের অন্য জায়গায় সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখছি। আবারও প্রেজেন্ট দেখানো হয়। জিয়াসু বলে, সত্যি তো, আমার সঙ্গে কেনই বা আঙ্কেল তার মেয়ের বিয়ে দেবে? সাংজি, আমি সবার কথা উপেক্ষা করতে পারি, কিন্তু উনি তো তোমার বাবা। সেদিন রাত হয়ে গেলে সাংজি যখন ঘুমানোর চেষ্টা করছিল তখন ও বলে যে আমি কিছুতেই তোমাকে ছেড়ে দেব না জিয়াসু, কারণ আমি তোমাকে খুব ভালোবাসি। অন্যদিকে জিয়াসু সে সিদ্ধান্ত নিয়েছে সাংজির সঙ্গে সে আর থাকবে না, কারণ সাংজির বাবা যে তাকে তার জীবন থেকে দূরে সরে যেতে বলেছে। এরপর জিয়াসু আবারও তার নিজের কাজের শহরে ফিরে আসে, আর তখনই ওকে সাংজি ফোন করে বলে, আমি এয়ারপোর্টে বসে রয়েছি, আমার সঙ্গে এক্ষুনি দেখা করতে এসো। আর এভাবে এয়ারপোর্টে দুজনে দেখা হয়ে যায়। এরপর ওরা দুজনে পাশাপাশি বসে। সাংজি বলে, তোমার মনে আছে এরকমই এয়ারপোর্টে একদিন আমি কান্না করছিলাম আর বলেছিলাম আমার অনলাইন বয়ফ্রেন্ড এই শহর ছেড়ে চলে গেছে দূরে?
জিয়াসু বলে হ্যাঁ মনে আছে। সাংজি বলে সেদিন আমি তোমার সঙ্গে শিউনকে দেখেছিলাম আর সেই জন্যই আমি কান্না করছিলাম। আমি সেদিন এয়ারপোর্টে তোমার সঙ্গেই দেখা করতে এসেছিলাম। আমার কখনো কোনো দিন কোনো অনলাইন বয়ফ্রেন্ড ছিল না। সব কিছু জানতে পেরে জিয়াসু ভীষণ অবাক হয়ে যায়, কারণ তখন সাংজির বয়স মাত্র 14 বছর ছিল। আর ওইটুকু বয়সের অনেক আগে থেকে ও শুধুমাত্র জিয়াসুকেই মনে মনে ভালোবেসে এসেছে। সবটা শুনে জিয়াসু অনেক বেশি স্যাড হয়ে যায়। সাংজি তখন ওকে সেই উইশের কাগজটাও দেখায় যেখানে ও লিখে রেখেছে যে ও ইয়েহি ইউনিভার্সিটিতেই পড়বে, কারণ এই ইউনিভার্সিটিতে ওর ক্রাশ জিয়াসু পড়েছে। জিয়াসু এটা দেখে অনেক খুশি হয়ে যায় যে সেই পিচ্চি মেয়েটা ওকে মনে মনে ঠিক কবে থেকে ভালোবেসে এসেছে। জিয়াসু কান্না করতে করতে বলে সরি, আমি তোমার ভালোবাসা তখন একটুও বুঝতে পারিনি। আমি আমার সেই পিচ্চি বোনটাকে সেই সময় অনেক অনেক কাঁদিয়েছি। আবারও পিচ্চি বোন বলার জন্য খুব রেগে যায় সাংজি। সাংজি কান্না করতে করতে বলে তুমি আবারও আমাকে পিচ্চি বোন বললে, যাও তোমার সঙ্গে আমি ব্রেকআপ করে ফেলবো। জিয়াসু বলে আরে বাবা আমি তো আগের কথা বলছি, আমি কি এখন বললাম নাকি কিছু? সাংজি বলে তাহলে বলো তুমি আমাকে ছেড়ে কোনোদিনও কখনো কোথাও যাবে না। জিয়াসু বলে আমি তোমাকে ছেড়ে কখনো কোথাও যাব না। আমি সমস্ত কিছু ঠিক করি তারপর আমরা বিয়ে করব। তবে তার আগে তোমার মা বাবাকে আমি মানাবো। এটা শুনে খুব খুশি হয়ে যায় সাংজি। সেদিন রাত হয়ে গেলে সাংজি জিয়াসুর বাড়িতে চলে আসে, কিন্তু সাংজি এখন কোনোভাবেই জিয়াসুকে ছেড়ে থাকতেই চায় না, বাঁচতেই চায় না। তাই আজকে সাংজি নিজে জিয়াসুর ভীষণ কাছে চলে যায় আর ওকে চেপে ধরে কিস করতে থাকে। আর তারপরে ওরা পুরো রাত ধরেই রোম্যান্স করে, যেটা তো ভীষণ রোম্যান্টিক সিন ছিল। পরের দিন সকাল হয়ে গেলে সাংজি ব্রেকফাস্ট বানাচ্ছিল, আর ঠিক সেই সময় পেছন থেকে জিয়াসু এসে সাংজিকে জড়িয়ে ধরে। জিয়াসু বলে কালকে রাতে ভালো ঘুম হয়েছে? সাংজি বলে হয়েছে। জিয়াসু বলে তোমার কোনো অসুবিধা হয়নি তো? যতই হোক প্রথমবার বলে কথা। এটা শুনতেই সাংজির তখন অনেক লজ্জা লাগে। জিয়াসু বলে এই দেখো তুমি ব্লাশ করছো। এরপর জিয়াসু সাংজিকে সাথে নিয়ে চলে আসে হসপিটালে, যেখানে ওর বাবা ভর্তি রয়েছে। ডাক্তার বলে যে কোনো সময় খারাপ খবর শোনার জন্য নিজেদেরকে প্রস্তুত রাখো, কারণ তোমার বাবার ফুসফুসে ইনফেকশন ছড়িয়ে গেছে আর বেশিক্ষণ নেই। জিয়াসু তখন সাংজিকে ওখান থেকে জল কিনে আনার জন্য পাঠিয়ে দেয়। আসলে জিয়াসু চাইছিল না ওর বাবাকে নিয়ে ওর যে ইমোশনটা রয়েছে, যে কষ্টটাও পাচ্ছে, ওটা সাংজি দেখুক, কারণ সাংজি দেখলে জিয়াসু কষ্ট পাচ্ছে, এটা দেখলে সাংজিও অনেক বেশি কষ্ট পাবে। জিয়াসু তখন ওর বাবাকে সারা জীবনের জন্য গুড বাই জানায়, কারণ আর বেশিক্ষণ ওর বাবা বেঁচে থাকবে না। 11 বছর ধরে হসপিটালের এই বেডেই ওর বাবা শুয়ে আছে। এরপরে জিয়াসু চলে আসে আবারও সাংজির মা বাবার সঙ্গে দেখা করতে, আর সেখানে ওর বন্ধু ইয়ানো ছিল। সাংজির মা বাবা এখন জিয়াসুর সঙ্গে অনেক ভালো ব্যবহার করে। আসলে ওরা বুঝতে পেরেছে ওদের ভুলটা। ওরা এটাও বুঝতে পেরেছে সাংজি আর জিয়াসু একে অপরকে সত্যি সত্যি খুবই ভালোবাসে, তাই ওদের ভালোবাসায় আর বাধা না দেওয়াই ভালো। সাংজির বাড়ি থেকে বেরিয়ে এই গুড নিউজটা সবার আগে জিয়াসু সাংজিকে জানায়। আর এই সুন্দর নিউজটা শুনে সাংজি সে তো অনেক অনেক বেশি খুশি হয়ে যায়। আর আজকে ওরা দুজনেই ভীষণ ভীষণ খুশি। এরপরে 6 মাস পরের ঘটনা দেখানো হয়। সাংজি ওর বাবার সাথে বসে একসাথে ভিডিও গেম খেলছিল, আর জিয়াসু সে সাংজির মায়ের সঙ্গে রান্নাঘরে একসাথে রান্না করছিল। জিয়াসুর নিজের বাবা মানেই তো কি হয়েছে, এখন সাংজির বাবা মাই জিয়াসুর মা বাবা হয়ে গেছে। এরপরে জিয়াসু সাংজির বেডরুমে চলে আসে আর সেই ক্যাঙ্গারু পুতুলটাও দেখতে পায়। সাথে সাথে একটা বোতলে অনেকগুলো উইশ লেখা ছোট ছোট কাগজ, যেগুলো প্রত্যেকটাও খোলে আর দেখতে পায় যে কেমন পাগলি মেয়ে সাংজি। প্রত্যেকটা কাগজে লিখে রেখেছে যে আমি এই ইউনিভার্সিটিতে যেতে চাই, যাতে আমার ক্রাশের কাছাকাছি থাকতে পারি, কারণ আমার ক্রাশ জিয়াসু ওই শহরেই আছে। ঠিক সেই সময়ই সাংজি ওই রুমেই চলে আসে জিয়াসুকে খুঁজতে খুঁজতে। আর তখনই ওদের দুজনের মধ্যে থাকা সেই সুন্দর সুন্দর মেমোরিগুলোকে আবারও দেখানো হয় আমাদের, কিভাবে একটা ভাই বোনের রিলেশনটা কত সুন্দর একটা কিউট মিষ্টি প্রেমের সম্পর্ক তৈরি হয়ে গেছে। এই গল্প থেকে আমরা সেটা খুব সুন্দর করেই দেখতে পাই। আর আজকে জিয়াসু আর সাংজি ওদের দুজন একসাথে থাকবে, ওদেরকে আর কেউ কখনো আলাদা করবে না। আর ঠিক এরকমই সুন্দর একটা সিন দেখানোর সাথে সাথে আজকের পুরো গল্পটাই শেষ হয়ে যায়।
হ্যাঁ হ্যাঁ, আমি জানি তোমরা এবার সবাই কমেন্টে লিখবে এটা তো হিডেন লাভেরই শর্ট পার্ট, কিন্তু এই ড্রামাটা আমার খুবই ভালো লেগেছে। আর তোমরা জানো হিডেন লাভ গল্পটা ভীষণ সুন্দর, তাই নতুন করে ড্রামা বেরিয়েছে যখন আমি তোমাদের কাছে এক্সপ্লেন করেই দিলাম। যারা যারা হিডেন লাভ বড় ড্রামাটা দেখোনি তারা এই মিনি ভার্সনটা দেখে নিতে পারো। আর বড় ড্রামাটার পাশাপাশি এই মিনি ভার্সনেও নায়ক নায়িকা দুজনেই ভীষণ কিউট আর রোম্যান্টিক। তো আজকের ড্রামাটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে। আর এরকমই সুন্দর সুন্দর ড্রামা পেতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর ভিডিওটা লাইক করতে কিন্তু একদম ভুলবে না। তাই আজকের জন্য বাই, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে।